সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1322তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ জাহিদ হাসানের জীবনের চরম শিক্ষণীয় এক প্রতারণামূলক করুণ বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের টাইটেল দুবাইতে সুন্দরী বউকে বিক্রি করে এয়ারপোর্টে গ্রেপ্তার স্বামী। এই গল্পটা এরকম একটা গল্প, আমি আপনাকে জাস্ট নিশ্চিত করে বলতে পারি যে পুরোটা গল্প শোনার পরে আল্লাহ তাআলার বিচার যে কত নিখুঁতভাবে হয় এটা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। অনেকগুলো জীবনের গল্প আমি রেকর্ড করেছি, বাট একটা জিনিস আমি এই জীবনের গল্পগুলো রেকর্ড করার পরে সেখান থেকে একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করি। কেন জানি এই পৃথিবীতে আমরা যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটাকে আমরা অন্তঃস্থল থেকে ভালোবাসি, সেই মানুষটাই কেন জানি আমাদের সাথে বেইমানি করে। আর যে মানুষটাকে আমরা দেখতে পারি না, যে মানুষটাকে আমরা সহ্য করতে পারি না, যার কথা শুনলে শরীরে লবণ কাটা দেয়, সে মানুষটাই কেন জানি দিন শেষে আমাদের সাথেই থাকে। হ্যাঁ, হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই জাহিদ হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে জাহিদ ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান, আমার বাড়ি বরিশাল। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা বোন, রয়েছে আমার ছোট আরও একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা। তবে বেসরকারি ব্যাংক কর্মকর্তা বলতে গেলে হয়তো অনেকেই মনে করবে আমার আব্বা সম্ভবত ব্যাংকের উপরস্থ কোনো কর্মকর্তা। না, আমার বাবা ছিলেন এক কথায় বলতে গেলে ব্যাংকের একজন পিয়ন। একটা বেসরকারি ব্যাংকে পিয়নে চাকরি করতেন আমার বাবা, এবং সেই দিয়ে আমার বাবা যেটাকে উপার্জন করতেন তা দিয়ে আমাদের 2 ভাই 2 বোন, দাদা দাদি, মায়ের মুখে খাবার তুলে দিতে ভীষণ কষ্ট হয়ে যেত। তারপরেও আমার বাবা দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝেও আমাদেরকে পড়াশোনা করিয়েছেন। আমার বড় বোন, আমি, ছোট ভাই আর ছোট বোনকে আমার বাবা তার সাধ্য সামর্থ্য মতো পড়াশোনা করায়। আমাকে বাবা স্কুলে ভর্তি করায়, এবং স্কুলে ভর্তি করিয়ে আমার বাবা তার যে লোকজন ছিল, যাদের আন্ডারে তিনি চাকরি করতেন ওই বেসরকারি ব্যাংকের, তাদের কাছ থেকে প্রতি মাসে কারো কাছ থেকে 200, 400, 500, 1000 এরকম করে সাহায্য সহযোগিতা নিয়ে এসে আমাকে, আমার বড় বোনকে এবং ভাই সবাইকে আমার বাবা পড়াশোনা করাতো। এই করতে করতে আমি যখন ক্লাস আপনার 8-এ পড়ি, ওই মুহূর্তে আমার বরাবর বিয়ে ঠিক হয়। আমার বরাবর তখন এসএসসি পরীক্ষা দেয় এবং এসএসসি পরীক্ষাতেও বরাবর ভালো রেজাল্ট করে। কিন্তু আমার বাবাকে সবাই বুদ্ধি দিচ্ছিল যে এতগুলো ছেলেমেয়ের পড়াশোনা তোমার পক্ষে আসলে একা করানো সম্ভব হবে না, এবং তুমি দিনে দিনে আরও বিপদগ্রামী হয়ে যাবা। একটা কাজ করো, তোমার বড় মেয়েটাকে আপাতত বিয়ে দিয়ে দাও। ছোট যে ছেলে আছে জাহিদ এবং এরপরে যে আছে জোসেফ থেকে শুরু করে তোমার যে আরেকটা মেয়ে আছে, তুমি তাদেরকে পড়াশোনা করানোর চেষ্টা করো। তা আমার বরাবর কিন্তু পড়াশোনায় খুব মেধাবী ছিল, অনেক ভালো ছিল, আমাদের মতোই ছিল। এরপরেও আমার বাবা আমার বরাবরকে বিয়ে দিয়ে দেয়। তবে তেমন কোনো ভালো পরিবারে বিয়ে দিতে পারে না, আমাদের মতো একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিয়ে দেয়, এবং ওই ছেলেটাও একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। বরাবর বিয়ে হয়ে গেলে আমার বরাবরকে তখন বরিশাল শহরে নিয়ে যায়। বরাবর তখন বরিশাল শহরে থাকতো, মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, বেড়াইতো, আমাদের সাথে থাকতো, ঘুরতো ফিরতো, আমাদের সাথে বরাবর একটা ভালো সম্পর্ক ছিল। আর বরাবর হাজব্যান্ড গরিব হলেও মানুষ হিসাবে ভীষণ ভালো ছিল। এবং এই করতে করতে এক পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিব। এসএসসি পরীক্ষার আগ মুহূর্তটা বুঝতেই পারছেন, পড়াশোনার ভীষণ একটা চাপ ছিল। এরপরেও আমি ঠিকঠাক মতো করেই পড়াশোনা করি, বাবাকেও সাহায্য সহযোগিতা করি সংসারের কাজে, সাহায্য সহযোগিতা করি বলতে ঠিক এরকম। আমি পাশাপাশি আপনার টিউশনি করতাম। ক্লাস 8 থেকে আমি টিউশনি করি। আমার বরাবর বিয়ে হয়ে যাওয়ার ঠিক পর থেকে আমি আমার পড়াশোনার পাশাপাশি টিউশনি করে যেতাম। তো যাই হোক, ওখান থেকে যে টাকা ইনকাম করতাম তা দিয়ে চলতাম। আমার যেদিন পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তখন আমি টিউশনি করি, এবং টিউশনি করে এসএসসি পরীক্ষা দিয়ে আব্বা যদি আমাকে সাহায্য সহযোগিতা করে, একটা পর্যায়ে আমার এসএসসি রেজাল্ট আউট হওয়ার আগে আমাদের সময়টাতে রেজাল্ট আউট হতে 3 মাস সময় লাগতো। মধ্যখানের ওই 3 মাসে
আমি তখন চিন্তা করলাম যে এই 3 মাসের মধ্যে আমি কিছু একটা করি। তো আমার আব্বা বললো যে আব্বা আমার বলতেছে একটা কাজ করি, তোরে আমি কম্পিউটার শেখাই। যেহেতু আমার আব্বা বেসরকারি ব্যাংকে চাকরি করে, আব্বার একটা ইচ্ছে ছিল যে আগে পরে আব্বা আমার ব্যাংকে চাকরি করাবে। যেভাবেই হোক স্যার মানে উপরস্থ কর্মকর্তাদের সাথে আমার আব্বার লেয়াজুটা অনেক ভালো আছে, সম্পর্কটা অনেক ভালো। আব্বা চিন্তা ভাবনা করলো যে উপরের স্যারদের সাথে কথাবার্তা বলে আমাকেও হচ্ছে বেসরকারি ব্যাংকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। তো এই সুবাদে আব্বা তখন আমাকে বললো যে তুই কম্পিউটার ক্লাসটা কর, কম্পিউটারটা তুই শিখ। দেন আমি তখন কম্পিউটার শেখার জন্য শুরু করলাম, কম্পিউটার ক্লাস করতেছি। এবং এরকম করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে আমার এসএসসি রেজাল্ট আউট হয়েছে, এবং এসএসসিতে আমি মোটামুটি মিডল ক্লাসে পাশ করি, একদম ভালো রেজাল্টও করি না, তবে আমার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা করার কথা ছিল আমি সেটা করতে পারি না। তো এরপর আমি আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি হই। তো বুঝতেই পারছেন যে এলাকার কলেজে ভর্তি হলো, স্কুল থেকে কলেজের খরচটা কিন্তু একটু বেশি। তো এই খরচটা আমি বিয়ার করতে পারি না, চলতে পারি না। এক পর্যায়ে তখন আবার ওই যে মেমোরি কার্ডে গান ঢুকানো হইতো, বুঝছেন। অনেক দোকানপাট থাকে, যে মোবাইল দোকানে দেখতাম যে মোবাইল দোকানে কোনার ভিতরে একটা কম্পিউটার নিয়ে বসে থাকতো, তো সেখানে মেমোরি লোড করা হতো, মেমোরিতে বিভিন্ন গান ভিডিও লোড করা হতো, এবং সেটা থেকে মোটামুটি ভালো টাকায় উপার্জন করার একটা লাইন ছিল। তো আমি তখন আমার আব্বারে বললাম যে আব্বা আমার একটা কম্পিউটার কিনে দাও। আমি রাতের বেলায় মাঝে মাঝে আমার একটা কাকা আছে, ওনার আবার মোবাইলের দোকান আছে, মানে পরিচিত কাকা আর কি বাড়ির। তাই আমি বললাম যে ওনার মোবাইল দোকানে আমি কম্পিউটারটা নিয়ে বসবো, এবং অনেকের গান মানে মেমোরি লোড করাই দিলে মোটামুটি ভালো টাকা পাওয়া যায়, তাই তুমি আমার একটা কম্পিউটারের ব্যবস্থা করে দাও। তো আমার আব্বা তো আসলে আব্বার পক্ষে একটা কম্পিউটার তখন হচ্ছে নিতান্তই স্বপ্ন, কারণ আমরা 3 মুঠো ভাত খেতেই কষ্ট হতো ওই সময়টাতে। বরাবর বিয়ে হয়ে যাওয়ার পরও আমি, আমার ছোট একটা ভাই, আবার ছোট একটা বোন, সবার পড়াশোনার খরচ আমার আব্বার পক্ষে একা তো আসলে সম্ভব হয় না। তো এরপর আমার আব্বা তখন করলো কি যে মানে কম্পিউটার যেই আমাদের এখানে যে আব্বার যে অফিসে চাকরি করতো, এখানে ম্যানেজারকে বুঝায় শোনায় বললো যে স্যার এমন এমন ঘটনা, আমি সবার কাছ থেকে একটু টাকা উঠাবো, আমার ছেলের জন্য একটা কম্পিউটার কিনবো। তো এই করতে করতে ম্যানেজার তখন আমার আব্বাকে বললো যে অফিসে একটা কম্পিউটার আছে যেটা পড়ে আছে, কোনো কাজে আসে না আর কি। তো বললো যে কম্পিউটারটা তো অফিসেই পড়ে আছে, যদি অফিসের কোনো কাজ হয়, জরুরি দরকার হয়, তাহলে তোমাকে বলবো, তুমি দিয়ে যাও, আর নাহলে এটা তোমার আপাতত তোমার ছেলেকে দিয়ে দাও। অফিসের ম্যানেজারও আমাদেরকে অনেক ভালোবাসতো, আমাদের পরিবারকে অফিসের ম্যানেজারও অনেক ভালোবাসতো। আব্বার অফিসের উনি আমাদের বাড়িতে দাওয়াতে আসতো, বা আমার আম্মার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। একটা পর্যায়ে দেখা গেলো যে উনি তখন বললো যে ওই কম্পিউটারটা নিয়ে যাওয়ার জন্য। আব্বু তখন ওই কম্পিউটারটা নিয়ে চলে আসলো, এসে আব্বু আমার হাতে কম্পিউটার দিল। ভাই আমি তো কম্পিউটার পাওয়ার পরে ভীষণ রকমের খুশি। যাই হোক আলহামদুলিল্লাহ কম্পিউটারটা পাইছি, আমি চিন্তা করতেছি যে আমার আর কোনো কষ্ট থাকবে না, এবার আমি অন্তত কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো। এরপর আমি তখন কম্পিউটার দোকানে বসে যাই। তো কম্পিউটার দোকানে বসে যাই, যে কম্পিউটার নিয়ে আমি ওই কাকার মোবাইল দোকানে বসি, দেখা যায় কাকা মোবাইল টোবাইল বিক্রি করে যে টাকা ইনকাম করে, আমি মেমোরি লোড করে তার চেয়েও ভালো টাকা ইনকাম করি। মানে এরকম হয় যে আমার লাইন ধরে থাকে কাস্টমার, মেমোরি নিয়ে লাইন ধরে থাকে, অথবা মেমোরি দেওয়া যায়, মেমোরির মধ্যে নাম ঠিকানা লিখে যায়, এবং কী গান লোড করতে হবে, কী মিউজিক ভিডিও টিডিও, এরপরে অডিও, এগুলো লিখে দেওয়া যায়, লিখে দিয়ে চলে যায়। আমি তখন আমার কম্পিউটার থেকে এগুলো লোড করি মেমোরিতে। দেখা যায় 1.5-2 মাসে আমি ভালো টাকা ইনকাম করতে শুরু করি, একেবারে অনেক ভালো টাকা ইনকাম করতেছি। এবং একটা পর্যায়ে কাকার ওই হিংসা লেগে যায়, ওনার ভিতরে একটু অহংকার, হিংসা লাগে যে উনি ওনার মোবাইল বিক্রি করে এত টাকা ইনকাম করতে পারে না, দোকান ভাড়া দিয়ে ওনার কাছে তেমন কোনো টাকা থাকে না, আর ওনার দোকানে আমি একটা কম্পিউটার নিয়ে বসে ভালো টাকা ইনকাম করতেছি। একবার যে উনি করলো কি, আমারে বলতেছে যে আমার শালারে তুমি কম্পিউটার চালানো শিখাও। তো যখন উনি এটা আমার বলছে ওনার শালারে কম্পিউটার চালানো শেখানোর জন্য ওই কাকা, তখন আমি বুঝছি যে আমার কাজ শেষ, আমি আর ওনার দোকানে বসতে পারবো না। ওনার শালাকে কম্পিউটার শেখানো হচ্ছে ওনার শালা এখন থেকে এই দোকানে কম্পিউটার নিয়ে বসবে, ওই মেমোরি লোড করবে, আমার ইনকাম শেষ, আমি এটা পুরোপুরি বুঝে যাই। এরপর ওনার শালা আসতো, আমি একটু একটু করে শিখাইতাম। কাকা বুঝতে পারতো যে আমি ওনার শালারে ভালো করে শিখাই না। পরে অন্য একটা দোকানে গিয়ে ওনার শালার উনি ভালো করে কম্পিউটার শিখাইছে। শিখে আমারে বলতেছে যে জাহিদ, আমি তো চাইতেছি কি যে আমার শালা এখন কম্পিউটার ও এখানে দোকানে বসবে, ওর তো কোনো কাজ কাম নাই, তুই অন্য কোথাও বস। তাই আমি বললাম যে কাকা আমি এটা আগেও জানি যে আপনারা এখান থেকে বের করে দিবেন, যেহেতু আপনার শালা কম্পিউটার শিখবে তো আপনি আর আমি এখানে রাখবেন না। তো যাই হোক আমি ওনার সাথে ঝামেলা করতে চাই না, ওনার দোকানে আমি থাকছি, এবং ওনার দোকানে আমি অনেক মাস ধরে আছি, ভালো টাকা ইনকাম করছি। পরে আব্বারে বইলে নিজেরও কিছু জমানো টাকা ছিল, এই দিয়ে পরে আমি আমাদের এলাকাতে আরেকটা দোকান দিই। এটা আমাদের গ্রামের ভিতরে আর কি, একটু গ্রামের ভিতরে দিই, শহরমুখী না, বাজারের দিকে একটু গ্রামের দিকে। তখন আমি কম্পিউটার দোকান দিই। তো তখনও ভালোই কাস্টমার আসতো, অনেকেই মেমোরি জমা দেওয়া যাইতো, কাগজের মধ্যে লিখে দিত গান টান কী কী দিতে হবে, এগুলো লিখে দেওয়া যাইতো।
তা আমি তখন ওইগুলো হচ্ছে লোড করে দিয়ে দিতাম। এইভাবেই তখন চলতেছিলাম। একটা পর্যায়ে দেখা গেলো যে আমি ফুল টাইম দোকানদারি করি, মানে তখন আর হাফ টাইম করি না, দোকানটা একেবারে ফুল টাইম চালাই। এবং ফুল টাইম দোকানের চালানোর পরে যে টাকা ইনকাম করি, তখন আমি ভাবলাম যে আমি আর পড়াশোনা করবো না। মানে হঠাৎ করে মাথায় চলে আসলো। ওই সময়টাতে আমার আব্বু হচ্ছে ওভাবে মানে আপনার অফিসে যেতে পারে না, আব্বুর অনেক অসুস্থতা থাকে এবং আব্বুকে অনেক বকাঝকা করে আব্বুর অফিস থেকে। আবার আব্বু যে আমাকে কম্পিউটার দিয়েছিল, পরে ওই কম্পিউটারের টাকা কিন্তু ম্যানেজারকে আমরা দিয়ে দিয়েছি। ম্যানেজার পরে বললো কম্পিউটার দেওয়ার জন্য, পরে আমি ওনাকে টাকা দিয়ে দিই, কম্পিউটারের দাম কত ওই টাকা ওনাকে দিয়ে দিই। তো এরপরে কী হলো ভাই, এমন করে কম্পিউটার দোকানে চালাইতে আসছি আমার গ্রামের মধ্যে। তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়ে মানে ফুল টাইম তখন কম্পিউটার মানে গান লোড করতাম এবং সেগুলো হচ্ছে বিভিন্ন মানুষকে দিতাম। এই করতে করতে বিভিন্ন ছোট ছোট তখন বাড়ি থেকে অনেক মেয়েরা অনেক ছেলেরা এরকম মানে মেমোরি নিয়ে মেমোরির মধ্যে লিস্ট করে আমাকে কাগজ সহ দিয়ে যেত। তো আমি এগুলো লোড করতাম। এই করতে করতে একদিন একটা মেয়ের মেমোরি আমি পাইলাম, মানে একটা ছোট মেয়ে যার বয়স সম্ভবত 8 থেকে 9 বছর হবে বা 7-8 বছর হবে এরকমই। এমনি দেখতে দেখতে লম্বা আছে পিচ্ছি মেয়েটা তখন আমাকে এসে একটা মেমোরি দিয়ে গেল এবং দিয়ে বলল যে এইগুলা লোড করবেন, ওই কাগজে লেখা আছে, কাগজে লিখে দিচ্ছে, এগুলো লোড করে দিতে বলছে, আমি বিকালবেলা আসবো। দিনে তখন প্রায় 10টা থেকে 10:30 বাজে আমাকে তখন মেমোরিটা দিয়ে গেল। এরকম সব মেমোরি আমি পাই আর কি। তো এই মেমোরিটা দেওয়ার পরে আমি যখন কাগজটা খুললাম, খোলার পরে আমি কিছু মানে নোটিস পাইলাম যে কী কী দিতে বলতেছে। তো এখানে XX দিয়ে কিছু লেখা আছে যেগুলো আসলে মানে ওই টাইপের ভিডিও দিতে বলতেছে। তা আমি এর আগে সব লোড করতাম, যেহেতু কম্পিউটার চালাই বা কম্পিউটার দোকান দিয়ে অনেকেই এরকম করে লিখে দেয়, আবার অনেকে মুখেও বলে। তো আমি তো আমাদের মতো করে দিয়ে দিই, যেহেতু এটা তো লজ্জার কিছু না, এটা আমার ব্যবসা, ওটা কারণে আমি টাকা ইনকাম করি। তো এখন ওই মেমোরিটা আমি তখন লোড করে দিই, মানে মেমোরিটা লোড করে দিই। তো পিচ্ছিটা বিকেলবেলা আসে, আইসা আমাকে টাকা দেয়, টাকা দিয়ে মেমোরিটা নিয়ে যায়। তো এই মেয়েটার যে বয়স, ওই বয়সে এই মেয়ে কিন্তু কোনোভাবেই মানে এই টাইপের না। মানে এই মেয়ের যে যতটুকু বয়স আমি দেখলাম, এই বয়স আসলে মানে এই মেয়েগুলো দেখার মতো না, অনেক ছোটো মেয়ে। তখন আমার মনে প্রশ্ন জাগলো যে এই মেয়ে আসলে এটা নিয়ে কী করে বা কাকে দেয়। তো এরকম করে ধরেন প্রতি সপ্তাহে আসতো, মনে করেন 3 দিন পর পর আসতো এবং টাকা যা চাইতাম তাই দিত। মেমোরি কাগজে লিখে দিত এবং লোড করে দিতাম, লোড করে দেওয়ার পর আমাকে টাকা দিয়ে চলে যেত। তো একদিন হলো কি, আমি মেমোরি লোড করছি, পরে বিকেলবেলা মেয়েটা আসছে। মেয়েটা আমার দোকানে ঢুকার পরে ঝুম বৃষ্টি নামছে, মানে প্রচুর বৃষ্টি। দোকানে ওই দিন কাস্টমার নাই, আমি একাই অল্প কয়েকটা মেমোরি, প্রায় 5-6টা মেমোরি পাইছি। তো বৃষ্টি পড়ছে, মেয়েটারে বললাম যে তুমি এখানে বসো। তা বসার পরে আমি বললাম যে তোমার নাম কি। তো নাম বললো, আমি বললাম যে আচ্ছা মেমোরিটা কার। মেয়েটা দিয়ে বলে না, মানে মেমোরিটা কার এটা জিজ্ঞেস করা তুমি এটা রাগ করে গেছে, মানে মুখ কালো করে ফেলছে। আমি তখন বললাম কী ব্যাপার, তুমি মুখ কালো করছো কেন? পরে বলে আপনার জানার দরকার আছে। আমি বললাম না, আমার জানার দরকার নেই, এমনি বললাম আর কি। পরে বলতেছে যে আপনার জানতে হবে না। তা মানে মেয়েরে মনে শিখিয়ে দিছে যে যদি মেমোরি কার না বলে এই টাইপের। তা আমি আর কোনো কিছু বললাম না, ঠিক আছে। এবং এরপরে দেখা গেলো যে মাঝে মাঝে যখন মেয়েটা লোড করতে আসতো মেমোরির মধ্যে, আমি তখন মেমোরি লোড করে দিতাম, আমি লোড করে দিতাম। এরকম করতে করতে একদিন মেমোরির ভিতরে ভাই হঠাৎ করে আমি একটা ছবি পাই। মেমোরির মধ্যে একটা ছবি পাই, মানে আমি যখন লোড করতে গেছিলাম আর কি, ওখানে একটা ছবি পাই। এত সুন্দর একটা ছবি, মানে আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখি নাই, অসম্ভব রকমের এক সুন্দর মেয়ে। এবং এই মেয়েটা দেখার পরে আমি একটু চমকে গেলাম, কিরে মানে মেয়ে না মহিলা তার বুঝি না, কোনো অনেক সুন্দর, মানে অসম্ভব রকমের সুন্দর একটা ছবি। আমার কাছে মনে হয় ভুলবশত ওনার কোনো একটা ছবি উনি উঠাইছে, এটা সম্ভবত রয়ে গেছে। এখন এই ছবিটা দেখার পরে আমার ভিতরে তখন এটা নিয়ে কামনা জাগতে শুরু হলো যে এই মেয়েটা কে বা এটা কি। পরে আমি একটা বুদ্ধি খাটাইলাম, ওই পিচ্ছিরে যতবারে জিজ্ঞেস করি যে মেমোরি কার, ওই কিন্তু বলে না। এবং মেমোরি কার জিজ্ঞেস করলে আমার বলে এরপর থেকে আপনার কাছে আর মেমোরি দিব না, বড় বাজারে গিয়ে মেমোরি দিব, ওখান থেকে মেমোরি লোড করে আনবো, আপনার কাছে কিন্তু আর মেমোরি দিব না। আপনি যদি বারবার জিজ্ঞেস করেন মেমোরি কার, আমি কিন্তু আপনার কাছে আর মেমোরি নিয়ে আসবো না। আমি তখন ভাবলাম যে ভাই এটা আমার ইনকামের জায়গা, ব্যবসার জায়গা, এখন আমি তোমার ব্যবসা নষ্ট করতে পারবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমার পর রাগ করো না, আমি আর জিজ্ঞেস করবো না মেমোরি কার, তাও তুমি খুশি থাকো। এরপরে কি হলো ভাই জানেন, আমি তখন এই মেয়ের ছবিটা দেখলাম, দেখার পর আমি তো কম্পিউটারে রেখে দিচ্ছি, আমার কম্পিউটারের ছবিটা রেখে দিচ্ছি। তা অনেকেই জিজ্ঞেস করে যে ভাই ওনারা দেখেন, বা এলাকার অনেক পোলা পায় না আসেন, ওদেরকে জিজ্ঞেস করে যে মহিলাটাকে চিনো কিনা, কেউ চিনে না, যারা দেখায় সেই চিনে না। পরে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে কোনো না কোনোভাবে মেমোরিটা যার, তার ফোন নাম্বারটা যদি নেওয়া যায়। এখন ফোন নাম্বারটা কীভাবে নেব, ওই পিচ্ছি তো তার মেমোরি কার সেটাই বলে না, আর ফোন নাম্বারে কথা বললে তো সে আরও খেপে যাবে, আরও রেগে যাবে, দেখা যায় হিতে বিপরীত হয়ে যেতে পারে। পরে আমি করলাম কি, একদিন করছি কি কিছু ব্লাঙ্ক খালি কয়েকটা ফোল্ডার দিয়ে দিছি, উপরের ছবিগুলো দিছি, থাম্বনেইলটার মধ্যে কিছু ছবি দিছি,
কিন্তু ক্লিক করার পর এটা চলবে না, মানে ভিডিওটাই হচ্ছে পুরোটা এরকম যেটা রাউন্ড 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 করে ঘুরতে থাকবে, মনে হয় লোডিং হইতেছে কিন্তু ভিডিও চলতেছে, ওই যে এটা ঘুরতে থাকবে। তো এরকম করে কয়েকটা ভিডিও আমি 10-15টা ভিডিও আমি এরকম করে মানে দিয়ে দিই আর কি, মানে খারাপ ভিডিওগুলো ওরকমভাবে দিয়ে দিই। এবার দিয়ে দেওয়ার পরে মেয়েটার কাছে আমি এটা দিই, যেদিন দেই মানে সকালে মেয়ে দেই, বিকালে তারা মেমোরি দিয়ে দিই, ওই আবার স্কুলে না ওই জানি যায় এবং ফিরার পথে ওটা নিয়ে যায়। তো বিকেলবেলা দেওয়ার পরে মেয়েটা আমার বলতেছে, এর পরের দিন সকালে আসছে, আইসা বলে আপনি এগুলো কী দিছেন, এগুলো চলে না। আমি বললাম তুমি কি দেখছো? বলে হ্যাঁ দেখছি। মানে ওই যে ওর ভিডিও না, যে মানে ও আমার বলে দেখছি। আমি বলি কী দেখছো? বলে ভিডিও দেখছি, আপনি যেগুলো দিচ্ছেন এগুলো চলে না। আমি বললাম এগুলো কী করে? বলে এত কথা বলতে পারবো না, এগুলো চলে না। এগুলো চলে না কেন? এগুলো কাইটটা নতুন করে দেন। পরে আমি বললাম যে শোনো, আসলে মনে হয় মেমোরিটা তুমি চালাও না, তুমি চালালে তুমি বুঝতা। তো মূলত হচ্ছে এখন মোবাইলে একটা নতুন অ্যাপস মানে ইনস্টল করতে হবে, একটা নতুন অ্যাপস দিতে হবে মোবাইলের ভিতরে, একটা নতুন অ্যাপস দিলে এরপরে এই ভিডিওগুলো চলবে। মানে এখন থেকে সরকার এগুলোকে ব্যান করে দিছে, ওই ভিডিওগুলো এখন অ্যাভেলেবেল চলবে না, ওই মোবাইলের ভিতরে একটা অ্যাপস দিতে হবে। মানে এটা আমি মিথ্যা বলি আর কি। পরে মেয়ে বলে কী বলেন আপনি? আমি বললাম হ্যাঁ ওই অ্যাপসটা দিতে হবে মোবাইলে, না দিলে এটা চলবে না। তো মেয়ে আমারে বলো ওই অ্যাপসটা দিয়ে দেন মেমোরিতে। মেয়ে কিন্তু অনেক পাকনা, মানে বয়স কম কিন্তু খুবই পাকনা। আমারে বলে যে এইটা আপনি মেমোরিতে দিয়ে দেন। আমি তখন বললাম দেখো মেমোরিতে এটা দেওয়া যাবে না, এটা মেমোরিতে দেওয়া যাবে না, এটা মোবাইল আনতে হবে, মোবাইলে না সরাসরি কম্পিউটারের সাথে লাইন করে মোবাইলে ঢুকিয়ে দিতে হবে, তাহলেই চলবে। এ কথা বলার পরে মেয়েটা তখন চলে গেছে আমার দোকান থেকে, মেমোরিটা নিয়ে আবার চলে গেছে। চলে যাওয়ার পরে প্রায় 2 থেকে 3 দিন পেরিয়ে গেছে, এই মেয়ে আর আমার দোকানে আসে না। আর আমি ভাবলাম যে হাই হাই রে খোদা, পাকনামি করতে গিয়ে না জানি আমি কাস্টমারটারে হারাইলাম। কারণ আমার কিছু পার্মানেন্ট কাস্টমার আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমার দোকানটা চলে। তখন তো আর পড়াশোনা করি না, আমার টাকা আমার ছোটো ভাই ছোটো বোন এরা সবাই পড়াশোনা করে, এবং আমার বাবা চলে, আমাদের গোটা পরিবারটা চলে। ওই সময় আব্বার চাকরি করে না, আর ওই সময়তে চাকরি ছেড়ে দেয়, বাড়িতে চলে আসে। তো এবার আমি করলাম কি যে 2-3 দিন কেটে গেল, মেয়েটার আমার দোকানে আসে না। আমি ভাবলাম যে আয় হায়, এবার তো বেশি পাকনামি করতে গিয়ে আমি কাস্টমারটাই হারাইলাম, আমার মনে হয় কাস্টমার আমি আর পাবো না, ওই মনে হয় চলেই গেছে। মনটা তখন ভীষণ রকমের খারাপ হয়ে যায়। এবং এই করতে করতে দেখা গেল কি 3 থেকে 4 দিন পরে একদিন বিকালবেলা মেয়েটা আসছে। তো বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে পলিথিন দিয়া পেঁচায় মোবাইলটা নিয়ে আসছে। আইসা বলে দেন এই কি দিতে হবে দিয়া দেন, এগুলো যে চলে না, এই কী দিতে হবে দিয়া দেন। পরে মোবাইলটা আমার হাতে দিছে, দেওয়ার পরে এই প্রথম আমি মোবাইলটা পাইছি। মোবাইলটা পাওয়ার পরে আমি তখন মোবাইলটা খুইলা আমি সর্বপ্রথম এই সিম নাম্বারটা নিলাম, মোবাইলের যে নাম্বারটা আছে নাম্বারটা নিলাম, এবং মোবাইলের ডিসপ্লেতে যে ছবিটা দেওয়া ওইটা আমার কম্পিউটারের ছবিটা, মানে আমি যে মেমোরিতে একটা ছবি পাইছিলাম আগে, এই ছবিটাই মোবাইলের ডিসপ্লেতে দেওয়া। আমি তখন বুঝতে পারলাম যে মোবাইলটাও তার, মেমোরিটাও তার, আমার কাছে যার ছবিটা। পরে মোবাইলটা একটু গুতাগুতি করে এমনি করে পরে আমি কী করলাম, দিয়ে দিলাম মেমোরিতে, আরও কতগুলো লোড করে দিলাম, মেয়েটাকে দিয়ে দিলাম যে ঠিক আছে তুমি এগুলো দেখাও, এবার নিয়ে যাওয়ার হয়ে যাবে। তাই আমি পিচ্ছিরে কিন্তু বারবার বলি তুমি কি এগুলো দেখো? এই পিচ্ছি বলে না দেখি, আমার বলে আমি দেখি, এরকম করে বলে। তো যাই হোক দিয়ে দিলাম। চিন্তা করতেছি নাম্বারটাতে কল দিব কি দিব না, এবং দিতে গেলে আবার কোন বিপদে পড়ি নাকি আমি কাস্টমারে হারাই। আর আমাদের এলাকাতে এই জিনিসগুলো অনেক প্রচলিত, মানে ধরেন কোনো মেয়ে সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে পুরো দোকান ভেঙে দেয়, মানে দোকানপাট আর রাখবে না, দোকান ভেঙে দিবে। ভাবি যে দোকানের উপর আমার গোটা পরিবার চলে, ও আল্লাহ কোন বিপদে জানি পড়ি। এরপরে এভাবে 3-4 দিন 5 দিন কেটে গেল, মেয়েটা আমার কাছ থেকে মেমোরি লোড করে নিতে আসছে 2-3 দিন পর পর। একদিন রাতের বেলায় নাম্বারটাতে কল দিলাম, রাত্রে তখন আনুমানিক 1টার মতো বাজে, 12টা কি 1টা এরকম একটা সময়, ঘরের মধ্যে ছিলাম। তখন আমি নাম্বারটাতে কল দিছি, দেওয়ার পরে প্রথমে একটা কল দিলাম, ধরে নাই। সেকেন্ড কল দেওয়ার পরে কলটা ধরছে, ধরার পরে আমি বলতেছি হ্যালো, 2-3 বার হ্যালো বলছি কিন্তু কোনো রেসপন্স নাই, মানে ওখান থেকে কেউ কিছু বলে না। আমি বললাম ভালো আছেন, তাও কোনো কিছু বলে না। পরে আমি ভাবলাম যে কিরে কথা বলে না কেন, আমি বললাম আপনি কি শুনতে পাচ্ছেন, তাও কিছু বলে না। অনেকক্ষণ ধরে হ্যালো করে লাইনটা কেটে দিলাম। লাইনটা কেটে দেওয়ার 2 মিনিট পরে আমাকে মেসেজ করছে কে আপনি, মানে সিম নাম্বারে মেসেজ করছে। পরে আমি বললাম আমার সাথে কথা বলতে সমস্যা কি, আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাই, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, এরকম করে লিখছি। পরে উনি তখন বললো যে আচ্ছা ঠিক আছে বলেন, SMS-এ বলেন। মানে SMS-এ কথা হচ্ছে, আমি বললাম যে না সরাসরি বলতে হবে, মানে ভয়েসে বলতে হবে। তারপরে বলতেছে না আমি অপরিচিত কারোর সাথে মোবাইল ফোনে কথা বলি না। এই কথা বলে কি হলো, আমার নাম্বারটা মানে ব্ল্যাক লিস্টে দিয়ে দিচ্ছে, মানে নাম্বারটা পুরো ব্লক করে দিচ্ছে, এরপর আর কল যায় না। আমি তখন নতুন আরেকটা সিম নিলাম, এবং নতুন একটা সিম নিয়ে 2-3 দিন পরে আবারও নাম্বারটাতে ট্রাই করলাম। এবার আবারও কল ধরছে, ধরার পরে আমি বললাম যে দেখেন আপনি যদি আমার নাম্বারটা এবার ব্লক করে দেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, আপনি সমস্যায় পড়বেন, আমি চাই না আপনি সমস্যায় পড়েন, এই জন্য আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিবেন না।
পরে আমারে বলতেছে আপনি কে? এই প্রথম তার কণ্ঠটা শুনতে পাইলাম, একদম চিকন একটা কণ্ঠ, খুবই মায়াবী কণ্ঠ। আমি বললাম আমাকে আপনি চিনবেন না, আমাদের বাড়ি বরিশাল শহরে। পরে বলতেছে বরিশাল শহরে আমার নাম্বার কই পাইছেন? আমি বললাম যেভাবেই হোক আপনার নাম্বারটা পাইছি। মানে আমি তো জানি যে মহিলার হাজবেন্ড বিদেশে থাকে, কারণ বিশেষ করে যাদের হাজবেন্ড বিদেশ থাকে তারাই এই ধরনের ভিডিওগুলো দেখে। মানে তারা এই ধরনের ভিডিওগুলো বিশেষ করে দেখবে, হাজব্যান্ড দেশে থাকলে কিন্তু খুব একটা দেখে না। পরে আমি বললাম আপনার হাজব্যান্ডে তো বিদেশ, আমি আপনার হাজব্যান্ড সম্বন্ধে একটু কথা বলতে চাই। এই যখন বললাম হাজব্যান্ড বিদেশ, পরে তার কথা বলার একটু আগ্রহ জাগলো যে আপনি আমার হাজব্যান্ড সম্বন্ধে কী বলবেন, এবং আমার হাজব্যান্ড যে বিদেশে থাকে আপনি জানেন কেমনে? পরে আমি বললাম দেখেন আপনার হাজব্যান্ড বিদেশে একটা পরকীয়া করতেছে, এবং পরকীয়া করতেছে আমার আপন চাচাতো বোনের সাথে, এবং আমার আপন চাচাতো বোনকে সে বিয়ে করবে, প্রলোভন দেখায়, এটা ওইটা, মানে এরকম করে বলতেছি। এবং বলতে বলতে একটা ট্রিক্স কি জানেন, কোনো বিদেশির বউকে বা কোনো প্রবাসীর বউকে অথবা কোনো ভাবিকে যদি পঠাইতে হয়, তাহলে আপনাকে এটা বলতে হবে যে আপনার কষ্ট কেউ বোঝে না। আহারে ভাবি আপনার কষ্ট কেউ বোঝে না, এইটা বললেই কিন্তু ভাবি ধরেন আপনার 50% পড়ে যায়। এটা আমার একটা অভিজ্ঞতা থেকে বললাম আর কি। পরে আমি ভাবিরে বললাম যে ভাবি আপনার দুঃখ তো কেউ বুঝে না, আমি জানি আপনি এত কষ্ট করতেছেন সংসার, অথচ আপনার হাজব্যান্ড এগুলো করে বেড়ায়। এবার দেখলাম সে অনেকটা দুর্বল হয়ে গেছে, মানে আমার সাথে কথা বলার জন্য তার অনেক আগ্রহ, এবার নিজ থেকেই কথা বলে। পরে আমার বলে আপনি মেয়েটার সাথে আমাকে একটু কথা বলাই দেন, আমি জানি আমার হাজব্যান্ড এরকম, এবং ও মানে টাকা পয়সা যা ইনকাম করে, সৌদিতে যা ইনকাম করে সবই দিয়ে দেয়। এই ওনার মুখ থেকেই শুনে ওনার জামাই সৌদি আরব, আমি কিন্তু এটা জানতাম না যে ওনার হাজব্যান্ড সৌদি আরবে থাকে। পরে আমারে বলতেছে এইভাবে আমাকে ঠকাইতেছে। আমি বললাম আচ্ছা উনি তো ওনার নাম বলছে আকাশ, ওনার নাম কি আকাশ? বলে না চিটার, ওর নাম মুরাদ। আমি বললাম আচ্ছা দেখছেন নামটাও মিথ্যা বলছে। পরে বলতেছে হ্যাঁ আমার এইভাবে ঠকাইতে আছে, এক মেয়ের সাথে সারা রাত কথা বলে, ওর রুমে যারা থাকে তারাও বলে কোন মেয়ের সাথে পরকীয়া করে, এবং ওই মেয়ের সাথে পরকীয়া লিপ্ত আছে। ভাই আমি কী করবো বলেন, আমি তো নিতে পারতেছি না, আমার কাছে খুবই দুর্বল হয়ে যায়। মানে আমি বললাম ভাবি মন খারাপ করেন না, এখন মন খারাপ করে আর কী করবেন বলেন? পরে বলে ভাই আপনি যেমনে পারেন আমার হাজব্যান্ডটাকে ওই খারাপ মেয়েটার হাত থেকে বাঁচান। আমি বলছি মেয়েটা খারাপ, মেয়েটা ভালো না, মেয়েটা টাকা পয়সা নেয় আপনার হাজব্যান্ডের কাছ থেকে, আপনার হাজব্যান্ড তো আর বুঝে না, না বুঝেই টাকা দিয়ে দেয়। পরে বলতেছে হ্যাঁ। এরকম করে আরও কয়েকটা দিন কেটে গেল, এবং আরও কয়েকদিন কেটে যাওয়ার পরে এবার সে আমাকে কন্টিনিউয়াসলি ফোন করে, আমার সাথে কথা বলে, এবং আমার সাথে কথা বলার জন্য সে অনেক আগ্রহ দেখায়, মানে অনেক আগ্রহ দেখে আমার সাথে কথা বলে। মানে তার ভিতরে আর কোনো কিছু নেই, মানে আমার সাথে সব বিষয় শেয়ার করে, সারাদিন কি হয় না হয়, কি মানে কি হচ্ছে পরিবারে না হচ্ছে, সমস্ত কিছু আমার সাথে শেয়ার করে, আমাকে বলে, এবং আমিও তার কথাগুলো খুব নিবৃতে নীরবে তার মুখ থেকে শুনি। এবং এরকম করতে করতে অনেক দিন পরে আমার বলতেছে ভাইয়া আপনি আমার ওই মেয়েটার সাথে একটু কথা বলাই দেন, আমার হাজব্যান্ড যে মেয়েটার সাথে কথা বলে আমি একটু মেয়েটার সাথে কথা বলতে চাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনাকে ওই মেয়েটার সাথে কথা বলাই দিব। পরে আমি আমার ছোটো বোনটাকে ধরছি, আমার আপন ছোটো বোন, আমি জানি এটি আমি অন্যায় করছি, কিন্তু তারপরেও কী করবো আমি বলি আর কি। তো আমি আমার ছোটো বোনকে বললাম যে তুই এরকম এরকম বলবি যে তেমন এমন এক লোকের সাথে প্রেম করোস, লোকের নাম মুরাদ, আর সৌদি আরবে থাকে, এটা আমার বোনরে বুঝিয়ে বলছি। ওই সময় আমার বোনের জন্য কিন্তু বিয়ের ঘর আসতেছে, বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসে। আমার বোনরে ভাই যেমনি শিখিয়ে দিলাম, আমার বোন এমনি মহিলার সাথে কথা বলছে, যে এবং কথা বলছে ওইভাবে ডায়লগ দিয়ে কথা বলছে, মহিলা তো আরও পাগল হয়ে গেছে। পরে আমার বোনরে বলতেছে বোনরে আমার সংসারটা ভাঙেন না, আমার বাচ্চা কাচ্চা হয় না তাই বলে আমার সংসারটা ভেঙে দিবেন, আমার সংসারটা ভাঙেন না, আমার হাজব্যান্ড কেন পরকীয়া করতেছে, আল্লাহ আমার মাঝে কী দেয় নাই, কেন করে আমি না বুঝি না, টাকা পয়সা সব চারিমুই দিয়ে দিতেছে, এই চারদিকে দিয়ে দিতেছে, এরকম করে আমার বোনের বুঝাইতেছে। আমি কিন্তু হাসতেছি মুসকি মুসকি। পরে বোন আমার বলে ভাইয়া মহিলাটা অনেক ভালো, কান্নাকাটি করতেছে, মহিলাটা কি? আমি বললাম আরে তুই চিনবি না, বাদ দে। এবার এরকম করে কথা বলতেছে, পরে আমার কাছে কান্নাকাটি করে, মানে প্রতি রাতেই ফোন দিয়ে কান্নাকাটি করে, মানে কান্নাকাটির জন্য কথা বলতে পারে না, জাহিদ ভাই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। এবং এই ঘটনার পর ও কিন্তু তার মেমোরি পাঠায় না। আমার যেদিন আমার বোনের সাথে কথা বলাই দিছি, তার হাজব্যান্ড সম্বন্ধে বাজে বাজে কথা বলে দিছি, এরপর থেকেই কিন্তু আমার দোকানে মেমোরি খুব কম, আর দেখো যে 15 দিনে 16 দিনে একবার পাঠায়, আগে কিন্তু প্রায় 2-3 দিন পর পরেই পাঠাইতো, এখন থেকে আর মেমোরি খুব একটা পাঠায় না। তাই আমি ভাবলাম যে সম্ভবত মাথায় টেনশন ঢুকে গেছে। এই করতে করতে আমি বললাম যে ভাবি কিছু মনে করবেন না, মানে আপনি একদিনকে আমার সাথে দেখা করবেন, আপনি যে কান্নাকাটি করেন আমার ভাল লাগে না, একটু যদি বাইরে হাঁটাহাঁটি করেন, ঘোরাফেরা করেন, আপনার ভাল লাগবে, আপনার মনটা কিছুটা হালকা হবে, মনের ভিতর কষ্টটা অনেকটা কমে যাবে। পরে আমি আবার ভয় পাই যে মহিলা আমার আবার দেখছি কিনা কোনো দিন দোকানে, বা বোরকা গায়ে দিয়ে দোকানের সামনে দিয়ে গেলেও তো হয় আমাকে চিনে যেতে পারে, খুব ভয়ে ছিলাম। তারপরে ভাবলাম দেখা তো করা লাগবে, যদি দেখা করিও আমি বলবো আর কি যে আমার ওই দোকান আছে, আমি তো ছোটোখাটো দোকান চালাই, এই জন্য লজ্জা কারো কাছে বলি না। পরে আমার বলতেছে যে আচ্ছা ঠিক আছে ভাইয়া দেখা করব, তাহলে কবে? আমি একটা দিন ঠিক করলাম, ঠিক করে বললাম যে আপনি বরিশাল শহরে চলে আসেন। পরে ওই দিনে উনি একদম সকালবেলায় মনে হয় রওনা দিছে, 6টা-7টার দিকে রওনা দিছে, ডাক্তারের কথা বলে আসছে,
দুপুর 12টা কি 12:30 দিয়ে আমার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলে আমি মানে শ্বশুর শাশুড়ি বলে আসছে ডাক্তার দেখাতে যাব, এই কথা বলে আসছে। ভাই মানে মেয়ে দেখে আমি অবাক, একটা গ্রামের মেয়ে এত সুন্দর হতে পারে, পুরো নায়িকা। আমি তখন রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করাইলাম। খাওয়া দাওয়া করাই বলতেছি, ভাবি মন খারাপ করবেন না, চলেন সিনেমা দেখি। আমার বলে না ভাইয়া সিনেমা দেখবো না, সিনেমা দেখলে আবার কোন বিপদে পড়ি, বেশি রাত হয়ে যাবে। আমি বললাম আরে না, সিনেমা দেখলে অত রাত হবে না, চলেন সিনেমা দেখি। এই করে তারা ধমকাধমকি করে 3টা বাজে, মানে খাওয়া দাওয়া করলাম দুপুরে, ঢুকে 3টা সিনেমা দেখলাম। তো 3টা 4টা 5টা 5:30টার দিকে সিনেমা শেষ হয়েছে। 5:30টার দিকে বেরোইছি, অন্ধকার হয়ে যেতেছে। আমার বলে ভাই অন্ধকার হয়ে যেতেছে, আমি এখন চলে যাই। আমি বললাম যে চলে যাবেন ভাবি? বলে হ্যাঁ ভাই চলে যায়, কারণ হচ্ছে নাইলে ধরেন আমার শ্বশুর শাশুড়ি খুব ঝামেলা করবে, আমি এমনিতে অনেক লেট করে ফেলছি, আমি এতটুকুই বুঝাইতে পারবো না। অলরেডি আমার শ্বশুর আমাকে অনেকবার কলও দিচ্ছে, আমি ধরি নাই। আমি আচ্ছা ঠিক আছে যান। পরে সিএনজি ঠিক করে দিলাম, ভাবি ডিরেক্টলি বাড়িতে চলে গেছে। এবং এই দিন রাতে আমার সাথে সারা রাত ভোর কথা বলে। এবং তখন আমি জানতে পারি যে ওনার হাজব্যান্ড 4 বছর ধরে দেশে আসে না, 4 বছর যাবৎ দেশে আসে না। এবং এই করতে করতে পরে আমি আস্তে আস্তে করে ভাবির সাথে কথাবার্তা বলতে বলতে এই দুষ্টমি করে আমি তখন ওই কথাগুলো বলি যে ভাবি কি এই ধরনের ভিডিও দেখেন, এইসব করেন? আমার বলে না ভাইয়া এগুলো কি বলেন, আমি ওই টাইপের মেয়েই না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। মানে সে আমার কাছে এইসব বলতেই চায় না। এখন ভাই তার সাথে তো আমার ফ্রি হইতে হবে, এবং ফ্রি না হইলে তো আমি তার সাথে আর মানে কোনো কিছু করতে পারবো না। মানে ফ্রি তো আগে হইতে হবে কথা দিয়া। পরে কথাবার্তা বলতে অনেক দিন সময় লাগছে তারা আমার আয়ত্তে আনতে। পরে একটা সময় সে আমার সাথে এই রাতের বেলায় মোবাইলে নোংরা কথা বলতো। এবার নোংরা কথা বলতে একদিন আমি বললাম যে ভাবি আজ আমি আপনার একটা কথা বলবো, আমি জানি না আপনি আমার সাথে আজকের পর থেকে কথা বলবেন কি না। এবং আমি ওনাকে বলে দিচ্ছি ওনার হাজব্যান্ডকে আমি খারাপ মেয়েটার কাছ থেকে নিয়ে আসছি, খারাপ মেয়েটার কাছ থেকে সরাই দিছি, উনি এখন পুরোপুরি সেফ আছে, কোনো সমস্যা নাই, ভালো আছে, ওনার হাজব্যান্ড আর কোনো ঝামেলা করবে না, এগুলো বলে দিচ্ছি। এখন তো সে ভালো। আমার বলে হ্যাঁ আমার হাজব্যান্ড এখন আমাকে আগের মতো ফোন করে কথা বলে, আগে তো খুব কথা বলতো না। পরে যখন আমার সাথে এরকম নোংরা কথা বলতো রাতের বেলায়, তখন আমি তারে বলে দিই যে ভাবি আসলে আপনাকে কি বলবো, আপনাদের এলাকায় আমি এমন একটা দোকান চালাই। এটা বলার পরে এত লজ্জা পাইছে, মানে আমার সাথে আর কথাই বলে না। আমি বললাম ভাবি কী লজ্জা পাইছেন? বলে আপনার বাড়ি বরিশালে এত দূরে, এখানে আপনি দোকান চালান? আমি বললাম আসলে এখানে আমার এক বোনের বিয়ে দিছি, আমি বোনের বাড়িতে থাকি, তাইকে দোকানটা চালাই। পরে বলে আপনি তো আমার কোনোদিনও বলেন নাই। আমি বললাম যে আসলে বলি নাই বলতে কি বলবো, মানে আমি তো আসলে জানতামই না যে আপনি ওই এলাকার মেয়ে, এবং মানে অলৌকিকভাবে জেনে গেছি যে আপনি ওই এলাকার মেয়ে। এখন বললে যদি আপনি আরও রাগ করে বসেন বা আপনি যদি অন্য কিছু মনে করেন, বিশেষ করে আমি এই জন্য বলি নাই। ওরা আমার বলতেছে ভাইরে ভাই পুরুষ মানুষরে বিশ্বাস করা অনেক কঠিন, এরা যে কোন সময় কোন রূপ ধারণ করে বা কোন সময় কোন কথা বলে। আমার জামাই একটা ও চিটিং করে, আপনি আমার সাথে চিটিং করলেন। আমি বললাম না ভাবি চিটিং করি নাই। এবার তার সাথে আমি ফ্রি হয়ে যাই। আমার বলে যে এই গান লোড দিয়েন, ওইটা লোড দিয়েন, এটা লোড দিয়েন, মানে যা বলে আমি সব কিছু তার ওভাবেই লোড করি। আমাকে মোবাইলে বলে দিয়ে আমি তাকে লোড করে দিই মেমোরিতে। এরকম করতে করতে মাঝে মাঝে আমার দোকানে চলে আসতো। কিন্তু আমার দোকানে হচ্ছে পিছনে রুম ছিল, মানে রুমের মানে আপনার মাঝে মাঝে দুপুরবেলা রেস্ট করার জন্য রুম রাখছি। এই রুমের ভিতরে আমি তখন নিয়ে যেতাম এবং নিয়ে ভাবির সাথে আমি থাকতাম এবং বিভিন্ন ধরনের অবৈধ সম্পর্ক করতাম। এবং এই অবৈধ সম্পর্কগুলো করতে করতে একটা পর্যায়ে মানে আমি জানি না হঠাৎ করে আমার মেমোরিতে এটা কেন আসলো বা কীভাবে আসলো, যে তার কাছে কিন্তু প্রচুর টাকা, তার হাজব্যান্ড কিন্তু অনেক টাকা পাঠায়। তার হাজব্যান্ড যদিও পরকীয়া করে বা যাই করে, আমি জানি না কী করে বা না করে, কিন্তু তারা অনেক টাকা দেয়। তার গলায় স্বর্ণের চেন, হাতে স্বর্ণের রুলি এবং কোমরের মধ্যে স্বর্ণের বিচাদুর, মানে অনেক টাকা তার কাছে অলওয়েজ টাকা। আমি কোনো একটা সমস্যায় পড়লাম, আমার 5,000 10,000 এরকম করে টাকা দিতেই থাকে। এক পর্যায়ে আমি কী করলাম ভাই, তার সাথে শারীরিক সম্পর্কের গোপনে ভিডিও ধারণ করলাম। দুপুরবেলা উনি খাবার নিয়ে আসে আমার জন্য, বেশিরভাগ সময় আমি খাবার খাইতাম আমার দোকানে পিছনে নিয়ে, তার সাথে আমি শারীরিক সম্পর্ক করতাম এবং সেটা আমি ভিডিও ধারণ করি। তো ভিডিও ধারণ করার পরে আমার কাছে মনে হয় যে ভিডিওটা যেহেতু করছি, তাহলে এবার আমি তারে বলি যে মানে ভিডিওটা করা আছে, মানে আমি বিপদে আপদে যদি পড়ি যে তার ইচ্ছা আমার সাথে শারীরিক সম্পর্ক করতেছে, এই জন্য আমি ভিডিওটা করে রাখছি যাতে আমি পরে কোনো বিপদে না পড়ি। কারণ সে হয়তো একসময় একজনে বলবে যে আমি তারা জোর করে কিছু করছি, তো এই জন্য আমি এটা ভিডিওটা রেখে দিয়েছি, আসলে মূলত ওই টার্গেট নিয়েই। পরে আমি বললাম কথায় ফ্রেন্ডলি বললাম আর কি যে ভাবি আমি তো চলতে পারি না এখন, মানে ভিডিওর দোকান দিচ্ছি, মানে মেমোরি লোড করে কয় টাকা ইনকাম করি, পরিবারে ভাই আছে বোন আছে। আমি তখন তার কাছে রিয়েলিটিটা মানে সত্যিটা বলতে থাকি যে পরিবার থেকে চলা যায় না, এখন যদি কোনো না কোনোভাবে একটা ভালো ব্যবস্থা করা যায় তো বিদেশের আপনার হাজব্যান্ডরে বইলে আমার একটা ভিসার ব্যবস্থা করে দেন, আমি দেশের বাইরে চলে যাই। উনি আমার বলে না রে ভাই, আমার হাজব্যান্ড এরকম মানুষই না, ওই জীবনে এগুলো দিব না। আমার হাজব্যান্ড যেই খারাপের খারাপ, ওর মতো খারাপ মানুষ দুনিয়াতে ওই আপনার জীবনেও বিদেশ পাঠাইব না। আমি তখন বললাম ভাবি তাহলে আমি বিদেশ যাব, আমার কিছু টাকা পয়সা ব্যবস্থা করেন।
এখন টাকা পয়সা যখন আমি তার কাছে চাইলাম, ভাই মহিলা মানুষ মানে সব দিতে রাজি আছে, কিন্তু তার টাকা দিতে সে রাজি নেই। এখন টাকার কথা বলার পরে আমাদের মাঝে একটা ফাটল ধরে গেল। এখন ভাবি আর আমার দোকানে আসে না বা আমার সাথে আগের মতো কথা বলে না, মেমোরিও আগের মতো পাঠায় না। মানে এইবার আমি খবর পাইলাম কি আস্তে আস্তে করে মেমোরি উনি ওই বাজারে পাঠায়। বাজারে আরেকটা দোকান আছে, ওই পিচ্চিরে দিয়ে ওই বাজারের দোকানে মেমোরি পাঠায়, ওখান থেকে মেমোরি লোড করে, ওইখান থেকে মেমোরি লোড করে এবং বাজারের দোকানে উনি আর মেমোরি মানে আমার এখানে আর মেমোরি পাঠায় না। তখন আমি চিন্তা করলাম যে দেখলাম যে সে আস্তে আস্তে করে আমার কাছ থেকে পরিপূর্ণভাবে সরে যেতেছে ওই টাকা চাওয়াতে। আমি বিদেশ যাব কিছু টাকা দেন এবং ওই টাকাটা চাওয়াতেই পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। মানে আমার সাথে আর কথাই বলে না। আমি 10টা ফোন দিলে আমার ফোন পিক করে না এবং ফোনটা ধরেই ব্যস্ততা দেখায় যে আমার শ্বশুর আসতেছে, শাশুড়ি আসতেছে, এখন আর কথা বলতে পারবো না, পরে কথা বলবো, এখন রেখে দিই, এরকমভাবে আমার সাথে চিটিং করতে থাকে। তা আমি চিন্তা করলাম কী করা যায়। একদিন আমি তারা করলাম কি ভাবি, একদিন ফোন দিছি, ফোন দিয়ে বললাম ভাবি আজকে 10 মিনিট কথা বলবো, এরপর আপনাকে আর ফোন দিব না। সে আমাকে প্রচুর ইগনোর করে। এই জন্যই পরে বলতেছে যে 10 মিনিট কথা বলবেন। আচ্ছা ঠিক আছে বলেন কি 10 মিনিট কথা বলবেন। আমি বললাম ভাবি আমি আপনাকে ইমুতে কথা বলতে, আমি বলছি আপনাকে ইমুতে একটা ভিডিও পাঠাইতেছি, ভিডিওটা দেখেন এবং দেখার পর যদি আপনার কাছে মনে হয় আমার সাথে কথা বলতে তাহলে কথা বলেন, আর যদি মনে না চায় তাহলে কথা বলেন না। এই কথা বলে ভাই ভিডিওটা পাঠাইলাম। আর ভিডিও পাঠানোর পরেই সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করছে। মানে তার খারাপ রূপটা আমি তখন দেখতে পাইলাম আর কি, যে কতটা খারাপ তখন দেখতে পাইলাম। মানে গালাগালি যে কী করতেছে, মানে কী পরিমাণের ব্যবহার করতেছে আমার সাথে, আমি ভাই আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে অকথ্য ভাষায় গালাগালি করতেছে আমাকে, এই করবে সেই করবে, এটা করবে ওইটা করবে, মানে বিশাল অবস্থা। পরে আমি বললাম যে আপনি আমার গালাগালি করেন না, এইভাবে গালাগালি করলে আপনি নিজেই বিপদে পড়বেন, আমি কিন্তু আপনার বিপদে ফেলাই দিব, আমি কিন্তু আপনার এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব, আপনার হাজব্যান্ডের কাছে পাঠাবো, বিদেশে আপনি যে হাজব্যান্ড আছে আপনার হাজব্যান্ডের কাছে পাঠাবো, আপনার এলাকার লোকজনকে দিয়ে দিব, মানে সবার মোবাইলে দিয়ে দিব। ভাই এবার দেখি সফট হয়ে গেছে, এবার অনেকটা সফট হয়ে গেছে। সফটে আমার বলতেছে যে আমি আপনার বিশ্বাস করে আপনার দোকানে যাইতাম, আমি আপনার সাথে বিশ্বাস করে এসব করতাম, অথচ আপনি আমার কেমনে ঠকাইলেন, আমার সাথে কীভাবে চিটিং করলেন, এইভাবে আপনাকে কেন ধোকা দিলেন। আমি বললাম ধোকা তো আমি আপনাকে দিই না, আপনি আমার ধোকা দিয়েছেন, আপনি আমার কাছে আর মেমোরি পাঠান না, এখন আপনি গোপনে মেমোরি আপনার বাজারে পাঠান, বড় বাজারে পাঠান, ওইখান থেকে মেমোরি লোড করে আনেন, আমি তো সবই খবর পাই। উনি বলে না 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 আমি একদিনও পাঠাইনি। আমি বলে দেখেন আপনি যে পিচ্ছির দিয়ে মেমোরি পাঠাইতেন ওই পিচ্ছি আমারে বলছে, আর আমার যে মানে বাজারের বড় দোকানদারের সাথে আমার ফোনে কথা হয়, সেও আমারে বলছে যে এরকম একটা পিচ্ছি মেমোরি নিয়ে যায়, তা আপনি আমার সাথে মিথ্যা বলে লাভ আছে। পরে বলে ভাই আমি একদিন পাঠাইছি, আপনার দোকান বন্ধ ছিল। আমি বললাম না আমার দোকান বন্ধ ছিল না, আপনি পাঠাইছেন, আমার দোকান বন্ধ ছিল না। পরে আমার বলে ভাই আমার সংসারটা ভাঙেন না, আমি গরিবের মেয়ে, আমার বাবার অত টাকা পয়সা নাই, আমার যা স্বামীর কিছু টাকা আছে, স্বামীর টাকা দিয়ে আমি কষ্ট মষ্ট চলি কোনো রকমে, ভাই আপনি আমার সংসারটা ভাঙেন, আপনার পায়ে ধরে ভাইয়া না ভালো, আমার সংসারটা ভাঙেন না। আমি বললাম না আপনার সংসার আমার ভাঙার কী দরকার, আমি আপনার সংসার ভাঙবো না, তো আপনি আমার সাথে আরেকটা আবার আসেন। উনি বলে না ভাই আমি আর যাইতে পারবো না, আপনি আমার যাওয়া ছাড়া যা বলেন তা ঠিক আছে, আপনি আমার কাছে কিছু টাকা চাইছেন, আপনি বিদেশে লাইন দেন, আমি কিছু টাকা দিব। আমি বলি কত দিবেন, বলে আপনার আমি 20,000 টাকা দিব। আমি বললাম দূর 20,000 টাকার জন্য ভিডিও করছি, হয় আপনি আমার কাছে আসবেন প্রতিদিন, যেদিন চাবো ওই দিনে আসবেন, আর নাইলে আপনি আমারে 3 লাখ টাকা দিবেন, আমি বিদেশ যাব। পরে বলতেছে ভাই আমার কাছে এত টাকা নাই, আমি এত টাকা দিতে পারবো না, আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। আমি বললাম যদি না দেন আমি কিন্তু ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব, আমি ইন্টারনেটে ছেড়ে দেবো। আমি বেশি না 3 লাখ টাকা চাইছি, আমাকে 3 লাখ টাকা দিলে আমি ভিডিও ইন্টারনেটে ছাড়বো না, কিন্তু এই 3 লাখ টাকাই শেষ নয়। পরে আমার বলতেছে যে ভাইয়া এটা আপনি কী বলতেছেন, আমি কই থেকে দিব। আমি বললাম আপনার শরীরে যে স্বর্ণ গয়না আছে এগুলো বিক্রি করলেই তো 5 লাখ টাকা হয়ে যায়। পরে বলে না না আমার হাজব্যান্ড আসবে না বিদেশ থেকে, আইসে যদি ওইগুলো না দেখে আমি কী বলবো। আমি বলে আপনার ঘরের যে স্বর্ণ গয়না আছে ওগুলো থেকে আমার দেন, পরে বলবেন চুরি হয়ে গেছে, আপনার হাজব্যান্ডে বলবেন চুরি হয়ে গেছে, সমস্যা কী, অথবা আপনি বলবেন যে চুরি নিয়ে গেছে, ওই যেভাবে পান আপনার হাজব্যান্ডকে আপনি বুঝাইবেন। পরে বলে না আমার হাজব্যান্ড এসে যদি না পাই, সে মানে না দিবে না, খুব কৃপণ, মানে অনেক কৃপণ। পরে আমি বললাম যে ঠিক আছে আমি আর আপনার সাথে কথা বাড়াবো না, আমি এগুলো আপনাকে টাইম দিলাম, কালকে রাত 10টার মধ্যে আপনি আমাকে টাকা না দিলাম এগুলো ইন্টারনেটে ছেড়ে দেবো। আবার সে আমাকে মাঝে মাঝে ধমকও দেয়, আমি কিন্তু মেম্বারকে জানাবো, আমি কিন্তু আমার হাজব্যান্ডকে জানাবো। আমি বললাম জানান, আপনি যারে খুশি তারে জানান, প্রয়োজন আপনার থানায় জানান, থানার পুলিশ আসলে আমি ভিডিও দেখাবো যে আপনি ইচ্ছে করে আমার সাথে এগুলো করছেন, আপনি ইচ্ছা করে করছেন, আমি আপনাকে জোর করি না, এই ভিডিওতে সব কিছু আছে। শেষে রাতের মানে রাত 10টা পর্যন্ত টাইম দিলাম, পরের দিন রাত 10টা টাইম দিছি, পরে এসে করলো কি 8টা বাজে রাজি হয়েছে, কিন্তু 3 লাখ টাকা না 2 লাখ টাকা দিবে। আমি বললাম না 3 লাখ টাকাই দেওয়া লাগবো। তো বলো আচ্ছা ঠিক আছে 3 লাখ টাকাই দেবো, আপনি আমার ভিডিও আমারই দিয়ে দিবেন। আমি বললাম ঠিক আছে। পরে 3 লাখ টাকা সে দিছে, দেওয়ার পরে আমি কী করলাম তার ভিডিও দিয়ে দিছি, কিন্তু কপি করে আমি রেখে দিছি। ওই ভিডিও পাওয়ার পরে ভাই ভিডিওটা তার কাছে যাওয়া মাত্রই
সে করলো কি, এলাকার আরও 8-10টা লোকের জানাই দিছে বিষয়টা। ওই নিজেই জানাই দিছে, মানে কিছু খারাপ ছেলে থাকে না এলাকাতে, এগুলোর জানাই দিছে। এগুলোর জানাই দেওয়ার পরে এইগুলো তখন আমার দোকানে এসে হামকি দামকে দোকান ভেঙে ফেলবো, এই করবো সেই করবো, মানে আমার এই প্রচণ্ড রকমের হুমকি দুমকি দিতেছে এবং আমার দোকানটা অলরেডি ভেঙেই দিছে। দোকান ভেঙে আমার দোকানের কম্পিউটার সব ভেঙে ফেলছে এবং আমাকে দোকান থেকে উচ্ছেদ করে দিছে। ওই দিনটাতে আমি ভাবির আবার কল দিলাম, কল দিয়ে বললাম যে ভাবি, নাম ছিল বন্যা, আমি বললাম বন্যা ভাবি আমার দোকানটা ভেঙে দিলেন। পরে বলে আমারে বলে তোরা আমি জুতো দিয়ে পিটামো, তোরা আমি এই করবো, তোরা আমি মানে উনি কিন্তু জানে না যে আমার কাছে কপি আছে, তোরা আমি এই করবো সেই করবো, মানে একটু গ্রামীণ মেয়ে তো, কিন্তু সাহস আছে, প্রচুর সাহস। আমি তোর এটা করবো। আমি বলে ঠিক আছে, সব কিছু করার আগে মেমোরিটা মানে আপনার এই ইমোটা আবার একটু চেক করেন। আমি ইমোতে আবার দিছি ভিডিওটা। এখন ভিডিও দেওয়ার পরে বলে এই তুই না বলছিস আমার সব কিছু দিয়ে দিলি, তাইলে তোর কাছে কফি রয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, আমার কম্পিউটারে এইখানে ওইখানে সব জায়গায় কফি আছে। এখনও আমার কাছে কান্নাকাটি শুরু করে, মানে মুহূর্তের মধ্যে মনে হয় মানে গরম তেলের মধ্যে পানি ঢেলে দিলে যেরকম না চাপ করে যে একদম সব নিভে যায়, এরকম একটা অবস্থা। মনে হয় যেন আমি জ্বলন্ত আগুনে একদম পানি ঢেলে দিলাম। তা আমারে বলতেছে যে ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই তোমার পায়ে ধরে, ভাই না ভালো এসে। আমি বললাম আরও 2 লাখ টাকা দেওয়া লাগবে। আমার দোকানে 2 লাখ টাকার ক্ষতিপূরণ হয়েছে, আমার ল্যাপটপ সব ভাঙছে, আপনি আমার 3 লাখ দিচ্ছেন। আমি ভাবছি দোকান বিক্রি করে 2 লাখ টাকা বেচে আমি বিদেশ যাবো, তাই যেহেতু আপনি আমার আর 2 লাখ টাকা দিবেন না, তাইলে মনে করেন আমি এগুলো ইন্টারনেটে ছেড়ে দেবো। এবার পোলাপাইন আমার কী করতে পারে আমি দেখবো, এলাকার পোলাপাইন আমার কী ক্ষতি করবে এটা আমি দেখবো, কিন্তু আমি এগুলো ইন্টারনেটে ছেড়ে দিব। এবার যখন ধমকাধমকি শুরু করছে, না ভাই আপনি ইন্টারনেটে দিয়েন না, আপনার কাছে অনুরোধ করবে আপনি ইন্টারনেটে দিয়েন না, আচ্ছা ঠিক আছে আমি টাকা দিব। পরে শোনার না আমাকে আরও 2 লাখ টাকা দিল, তো 5 লাখ টাকা হইলো। হওয়ার পরে আমিও তার সাথে ঝামেলায় যাইতেছে না, ঝামেলায় না গিয়া আমি তখন বিদেশে লাইন দিলাম, দুবাইতে লাইন দিলাম। আমার এক দুঃসম্পর্কের মামার মাধ্যমে দুবাই লাইন দিলাম। আমি তখন অল্প সময়ের ভিতরে, যেহেতু হ্যান্ড ক্যাশ নগদ টাকা ছিল, বেশি সময় লাগে নাই, এই 3-4 মাসের ভিতরে আমি দুবাই চলে গেছি। তো দুবাই যাওয়ার আগে আমি যেটা জানতে পারছি, তার স্বামী অনেক কিছুই জেনে গেছে, অনেক ঝামেলা হতে পারে, আমি দুবাইতে চলে গেছি। তো এই ঝামেলার আগে আমি দুবাইতে চলে গেছি। আমি দুবাইতে যেদিন গেলাম তার 5 থেকে 6 দিন পরেই ওনার স্বামী দেশে আসছে, মানে বন্যাভাবেই স্বামী দেশে আসছে। ওইটা আমি বিদেশ যাওয়ার পরে জানতে পারি। এবার দেশে আসার পরে আমি এলাকার পোলাপাইন থেকে খবর নিতেছি কি হয় না হয়। এই ওনার হাজব্যান্ড এটা জেনে গেছে যে আমার সাথে পরকীয়া করতে, এলাকার পোলাপাইনে বলে দিছে, আমার কাছে ভিডিও আছে, এইটা সেটা। ওনার হাজব্যান্ড আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, আমার নাম্বার নাকি অনেকের কাছে চাইছে, কিন্তু আমার নাম্বার কেউ দেয় নাই। এক পর্যায়ে সে আর এই বউ রাখবে না, মানে বন্যাকে রাখবে না। আমি তখন আর ওনার সাথে কথা বলি না, আমি ওনার নাম্বার সব ব্লক করে দিছি, আমি আর বন্যা ভাবির সাথে কথা বলি না। এবং একটা পর্যায়ে হাজব্যান্ড বলতেছে তারা রাখবে না, তারা এখান থেকে ছেড়ে দিবে। এই ঝামেলার মধ্যে পড়ে এবার তার হাজব্যান্ড তাকে ডিভোর্স করে দেয়। অ্যান্ড ডিভোর্স দেওয়ার পরে তার বাপের বাড়িতে এসে চলে যায়। গেলে পরে প্রায় অনেক দিন পর আমি তারে ফোন করি। এবার ফোন করার পরে তারপরেও কিন্তু রাগ কমে নাই, আমি প্রচুর গালাগালি করতেছে। আমি সংসার ভেঙে দিছি, ওর স্বামীর টাকা নিয়ে গেছি, মানে প্রচুর গালাগালি করে। আমি বললাম দেখেন আমার এখন গালাগালি করে আপনার লাভ নাই, আমি দুবাইতে চলে আসছি, আমি ভালো আছি, এখন আমার গালাগালি না করে যদি আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নেন ওইটা আপনার জন্য ভালো হইব, ওইটা নিয়ে আপনি চলেন। পরে আমার বলে তাহলে ভাই আমার কিছু টাকা দেন, আমি চলতে পারি না, খুব অভাবে আছি, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আমাকে 1 টাকাও দেয় নাই, বাপ মাও আমার মানে খরচ দিতে পারে না, আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো কত খরচ আছে, তা আমার একটু খরচের ব্যবস্থা করে দেন না ভাই, এমন করেই করে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি এরকমই করেন তাহলে ঠিক আছে আমি টাকা দিব। এই বলে তখন আমি তারে মাসে মাসে কিছু টাকা পাঠাইতাম বিদেশ থেকে খরচের জন্য। তাই এই যে খরচের টাকা দিয়ে সে চলতো, খরচের টাকা দিয়ে সে চলতো। এরকম করতে করতে আমি প্রায় 2 বছর বিদেশে ছিলাম। 2 বছর পরে আমি আবার দেশে আসি। তো এর মাঝে কিন্তু তার বিয়ের ঘর আসতো, এখান থেকে ওখান থেকে বিয়ের ঘর আসতো, কিন্তু আমি বলতাম বিয়ে বসেন না, আমি আপনার বিয়ে করব। মানে আমি তার বিয়ের প্রলোভন দেখাইতাম যে যেহেতু আপনার হাজব্যান্ড ছেড়ে দিয়েছে সমস্যা নাই, আমি বিয়ে করব। মানে মেয়ে তো দেখতে সুন্দরই ছিল, মানে অনেক সুন্দর, এর থেকেও বেশি সুন্দর আসলে আর হতে পারে না। তো আমি চিন্তা করলাম যে তাইলে ওরে আমি বিয়েই করব, যা হবার তা হবে, পরেরটা পরে। এবার তার বিয়ের কথা বলছি, বলার পর আমি 2 বছর পরে দুবাই থেকে দেশে আসছি। তখন কিন্তু আর আমি খুবই ভালো, মানে অনেক ভালো থাকার পরে আমি তখন তারে বিয়ে করলাম। দুবাই থেকে এসে আমি তার বিয়ে করছি। আমার আব্বা আম্মা কিন্তু রাজি না, যেহেতু ওর নিয়ে ঘটনা আছে। এসে আমি নিজে তারে বিয়ে করে আমি আমাদের এলাকাতে মানে উপজেলা শহরে আমি তারা ঘর ভাড়া রেখে দিছি। আপনি বুঝতে পারেন, উপজেলা শহরে আমি ঘর ভাড়া রেখে দিছি তারে বিয়ে করে। এবং এরপরে আমি আবার দুবাইতে গেছি। দুবাইতে যাওয়ার পরে ভাই আমি মাঝে মাঝে বাড়িওয়ালাকে ফোন করি, তখন তার সাথে আমার মানে ভালো কথাবার্তা, আমি তারে বিয়ে করছি। এবং আমার ভিতরে কিন্তু এখন কোনো হারামি নেই, মানে এই মুহূর্তে কিন্তু কোনো ঝামেলা নাই। আমি তার ফ্রেশ মাইন্ডে বিয়ে করছি এবং তার সাথে সংসার করার জন্যই বিয়ে করছি। যাই তার স্বামী তার সাথে যাই করছে, যেটাই করছে, সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি এবং আমি তার নিয়ে সংসার করব। এখন আমি দুবাই যাওয়ার পরে ভাই আমি শুনতেছি সে আবারও পরকীয়ায় লিপ্ত। তার হাজব্যান্ডকে ডিভোর্স করার পরেও সে কিন্তু খারাপ কাজ করছে। খারাপ কাজ যে একদম করে নাই তা না, সে কিন্তু এরপরেও খারাপ কাজ করছে এবং বিভিন্ন ছেলেদের সাথে। এখন সে আমি দুবাইতে যাওয়ার পর আবারও এই পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে।
তো পরে আমি চিন্তা করলাম যে আমি তারপরেও কিন্তু তার সাথে সংসার করতে চাইছি, যে না আমি সাথে সংসার করব, ওর আমি খারাপই করব না, ও যা করার করছে আমি যে সংসার করবো। পরে আমি তারে বললাম যে তুমি যেগুলো করো এগুলো তো ভালো করো না। আমার বলতেছে যে না আমি করি না, মানে শিকার যায় না। অথচ যাদের সাথে ও ফোনে কথা বলে বা যাদের বাসায় ও যায় আমার কাছে একদম লিগেল প্রমাণ আছে। তো এই দেখলাম যে না আমি তো বিয়েই করছি, তারে আমি দেশে রাখবো না, তার এই বিদেশে নিয়ে আসবো, এবং বিদেশে আসলে হয়তো আমার সাথে থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমার সাথে যখন থাকবে কন্টিনিউয়াসলি তাইলে হয়তো তার এগুলো সমস্যা হবে না, এখন তখন মনে হয় সে ঠিক হয়ে যাবে। মানে আমার ভিতরে এরকম একটা বিশ্বাস ছিল আর কি। ওই বিশ্বাস থেকে আমি তখন তারে কী করলাম, দুবাইতে নিয়ে আসছি। পাসপোর্ট করাইলাম, পাসপোর্ট করাইয়া যদি আমার আব্বা আম্মা টোটালি রাজি নাই, তারা আমাকে বারবার মানা করে ভালো হবে না, ওরে দুবাই নিস না, তারপর আমি তারে দুবাইতে নিয়ে গেছি। এখন দুবাইতে আনার পরে দুবাইতে আমার সাথে আমি আমার বাসায় রাখছি, ভাই বিশ্বাস করেন একটা সেকেন্ডের জন্য আমাকে শান্তি দেয় না, আমাকে পুরো পাগল বানাই ফেলতেছে। মানে আমাকে যে কী করতেছে আমি আর বলে বুঝাতে পারবো না। মানে প্রতিটা টাইম আমার উপরে টর্চার, শারীরিক টর্চার, মানসিক টর্চার, মানে আমাকে দুবাইয়ের মাটিতে পুরো পাগল বানাই দিচ্ছে। তোর জন্য আমি আমার স্বামীকে হারাইছি, আমার স্বামী আমাকে ছেড়ে দিছে, আমার স্বামীর লক্ষ লক্ষ টাকা ছিল, আমি অনেক সুখে থাকতাম, তুই আমার সংসার ভাঙছিস, এই করছিস ওই করছিস, মানে যা পারতেছে। এরপর আমি ওর সাথে ভালোভাবে থাকি। তো ও বারে যাবে একদিন, আমারে বলে আমি বারে যাবো, আমার বার দেখতে ইচ্ছে করে। আমি টিভির মধ্যে দেখছিলাম বারের মধ্যে নায়িকারা নাচ, আমি বারে যাবো। দেন আমি একদিন তাই এরকমই যখন করে তখন আমি তার একদিন বারের মধ্যে নিয়ে গেলাম। তো বারে নিয়ে যাওয়ার পরে ও তো অনেক সুন্দরী ছিল, তো শর্ট ড্রেস ওভাবে ওয়েস্টার্ন পরায় নিয়ে গেছি। তো বারের আমাদের এক মানে বাংলাদেশি ভাই ছিল, ওনার বাড়ি চিটংয়ে, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক। তো এই বারের মধ্যে আমার বউ এসে দেখা বলতেছে ভাই এটা কি আপনার বউ? আমি বললাম হ্যাঁ। তো এই আমার একদিন প্রস্তাব দিল, একটা কাজ করেন ভাবিরে বারে ড্যান্স করান, ভাবির যে ফিগার বা ভাবি দেখতে যেরকম সুন্দরী আরবি মেয়েদের মতো, বারে ড্যান্স করলে অনেক টাকা ইনকাম করতে পারবে। তো আমি চিন্তা করলাম যে ঘরে থেকে আমার লোকে করে ঝামেলা ঝগড়া, মানে ওর এগুলো আমি নিতে পারতেছি না, খুব খারাপ কিছু করতেছে, তা বারে ড্যান্স করালে তো আমার কয়টা টাকা হইব। একদিন আমি হাসতে হাসতে বললাম যে এমনি বারে ড্যান্স করবা? ও বলে হ্যাঁ করবো, মানে রাজি। আমি বললাম দেখো পরে আবার বললো না যে আমি করতে পারবো না, সে বলে না আমি করবো, তুমি যদি আমাকে বারে এটাতে করাও তাহলে আমি করবো, আমি রাজি আছি। আমি বললাম ঠিক আছে, পরে কিন্তু চেঞ্জ হলে খবর আসছে, বলেন আমি চেঞ্জ হবো না। তো আমি তখন তারে নিয়ে গেলাম, তারে নিয়ে যাওয়ার পরে এই যেভাবে ড্রেস পরলাম, ও ভাই হিন্দি গানের সাথেও ভালো নৃত্য করতে পারে। আর থেকেই মনে হয় মানে একটা নাচানাচির অভ্যাস ছিল ঘরের মধ্যে, নাচতো মনে নিজে নিজে, দেখলাম ভালোই প্র্যাকটিস, মানে ভালোই পারে। পরে এরকম করতে করতে ভাই দেখলাম কি আমার থেকেও বেশি টাকা ইনকাম করে, কেমনে মোটামুটি একটা ভালো অবস্থানের মধ্যে চলে গেছে। এবং ওর সাথে আমার খুব ঝামেলা হইতো, যখন ও বারে ধরেন ড্যান্স করতো, টাকা বেশি ইনকাম করতো, বাড়িতে টাকা পাঠাইতো। ওর আবার এক ভাই ছিল, ওই ভাইয়ের সাথে কেমনে মানে আমার সাথে ওর ঝামেলা হইতো। ওর ভাইরে ফোন দিত, ওর ভাই আমার ফোন দিয়ে গালাগালি করতো, তোরে আমি এই করবো সেই করবো, তুই আমার বোনের এটা করছোস ওইটা করছোস, মানে খুব ঝামেলা আমার সাথে করতো। এবার কী করলাম, দেখলাম যে ওরা আমি যদি বারে রাখি তাহলে ও তো এগুলো করে, বারে এগুলো করে। পরে দেখলাম যে আমার এক ওভারটেক করে চলে যাচ্ছে, মানে আমাকে ক্রস করে আরও উপরে চলে যাচ্ছে। এবং একটা সময় আমি মনে করলাম যে তার সাথে আমি সংসার করতে পারবো না, এবং দিনে দিনে সে আরও খারাপ হয়ে যেতেছে। ওই জায়গার ভিতরে আমি তখন করলাম কি, তারে আমি ঘরের মধ্যে বন্দি করে ফেলি, দুবাইতে যে রুমে থাকতাম ওই রুমে বন্দি করে ফেলি। এবং বন্দি করে তার কাছে কিন্তু আমি মোবাইল ফোন রাখতাম, তার ফ্যামিলির সাথে মাঝে মাঝে কথা বলতে দিতাম, শুধু পরিবারের সাথে, বাইরে কোনো মানুষের সাথে না, ঘরের মধ্যে বাইন্দা রাখতাম। ওর ভাই আমারে বলে আমি দুবাইতে আসবো, তোরে মার্ডার করবো, আমার বোনের ছাইড়া দিই, সে অনেক কিছু বলতাম, আমি কিছু বলতাম না। পরে দেখলাম যে এই দুবাইতে থাকা আমার জন্য কঠিন হয়ে যেতেছে, কারণ ওরা আমি ঘরের মধ্যে বন্দি করে রাখছি, এবং ঘর থেকে যদি আমাকে ছেড়ে দেবো বের হয়ে থানায় যাবে এবং গিয়ে আমার নামে জিডি করবে, মামলা করবে, আমি দুবাইতে জেল খাটবো, মানে সারা জীবন হয়তো আমাকে জেলে থাকতে হবে। এই জন্য তখন আমি মানে নিরুপায় হই আর কি, আমার কোনো উপায় ছিল না, সর্বশেষ নিরুপায় হয়ে এক পাকিস্তানের কাছে আমাকে বিক্রি করে দিই। এটা আমার একেবারে নিরুপায়, মানে এরপর আমার আর কোনো পথ নাই আর কি, মানে সম্পূর্ণ বাধ্য হইলাম এবং নিরুপায় হয়ে আমি তখন তারে ওভাবে বিক্রি করে দিয়ে পাকিস্তানের কাছ থেকে নগদ টাকা নিয়ে নিয়েছে, পাকিস্তানি ওরে নিয়ে গেছে। আমি ওই টাকা নিয়ে সাথে সাথে টিকিট কাটছি দেশে এয়ারলাইন্সে করে। আমি তখন দুবাই থেকে ঢাকাতে চলে আসি, ঢাকা এয়ারপোর্টে আসি, এবং ঢাকা এয়ারপোর্ট থেকে আমি বেরোবো, পাসপোর্টটা দিছে, পাসপোর্টটা দেওয়ার পরে ওইখানের মধ্যে পুলিশ আমাকে গ্রেপ্তার করে ফেলে। এয়ারপোর্টে দেওয়ার পরেই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। তো গ্রেপ্তার করার পর আমি জানতে পারি সমস্যা কী, পরে বলে আমার নামে মামলা করা হয়েছে। কে মামলা করছে? দেখি যে ওর ভাই মামলা করছে, মানে আপনার বন্যার ভাই মামলা করছে, ছোটো ভাই মামলা করছে। ওই দেখো না ছোটো নাই, বলেন বন্যা লাখ লাখ টাকা বাড়িতে পাঠাইতো, ওরে টাকা পয়সা দিত, ও তো ধুমধাম চলাফেরা করতো, লক্ষ লক্ষ টাকা পাঠাইতো। এমনভাবে মাস যেত যে 5 লাখ 6 লাখ 10 লাখ টাকাও পাঠাইতো, কারণ বারে ড্যান্স করতো, টাকার অভাব ছিল না। অ্যারাবিক মেয়েরা যা ইনকাম করতো ওই সেরকম ইনকাম করতো, 15 লাখ 20 লাখ টাকাও পাঠাইতো মাসে বাড়িতে। ওর বাড়িতে দালান উইঠা, বাড়ির বিশাল অবস্থা, আশেপাশে জায়গা জমিন অনেক কিছু কিনছে,
মানে জায়গা কিনছে, জমিন কিনছে, ওর ভাইয়ের মানে লক্ষ লক্ষ টাকা ওদের অ্যাকাউন্টে, ওইখান থেকে দিছে আমার নামে মামলা। তো মামলা দিছে, মামলা দেওয়ার পরে যাক আমি তখন জেলের মধ্যে ঢুকে গেলাম। আমিও কিন্তু ওরা ভালো টাকায় বিক্রি করে আসছি, দুবাইতে যে বিক্রি করছি মোটামুটি অনেক টাকা বিক্রি করছি, কারণ ওই বারে নাচতো, অনেক ভালো পাওয়ার ছিল বা অনেক ভালো ওই পাকিস্তানি জানতো এখানে বিক্রি করি। এরপরে হলো কি দেশে আসার পরে আমাকে পুলিশ ওখানে আটকায়। তো তারা ওরকম কোনো ডকুমেন্ট দিতে পারে না, আমাকে পুলিশে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর আমার ছোটো ভাই আছে জোসেফ বাবা রাজনীতি করতো ওই সময়, মানে রাজনীতি তোর ভালো পাওয়ার আছে। আমার ভাই তখন রাজনীতিতে লবিং করে এবং লবিং করার পরে এক সপ্তাহ মধ্যে আমাকে বের করে নিয়ে আসে। ওদের কাছে ওরকম কোনো প্রমাণ নাই। আমি বলছি ও দুবাইতে পালাই গেছে আমার কাছ থেকে, ও পালায় কই চলে গেছে, ও বারে ড্যান্স করতো, নাচতো, আমার কথা শুনতো না, মানতো না, আমি নিরুপায় চলে আসছি, ও কই জানি চলে গেছে। ওরা ওইরকম কোনো মানে প্রমাণ দিতে পারে না, যার জন্য এক সপ্তাহ পরে আমি থানা থেকে বেরিয়ে আসি। আমার ভাই লবিং করে আমাকে বের করে, ছোটো ভাই থানা থেকে বের করে বেরোয় আসি। বেরোয় আসার পর আব্বা আম্মা তো আমার খুব গালাগালি করতেছে, তোরে বারবার বলতেছে এগুলো করিস না। এতে আমার ছোটো বোনেরও বিয়ে দিয়ে দিই। আমার ছোটো ভাই তখন থাকে ও রাজনীতি করে, পড়াশোনা করে এবং তার পাশাপাশি রাজনীতি করে। পরে আমি বললাম যে আমি বিয়ে করবো, মানে আব্বা আম্মা বলতেছে তোরে বারবার বলছিলাম মেয়েটারে বিদেশ নিস না, ওই খারাপ, ওই দেখলেই বোঝা যায় খারাপ, তারা কেন নিলি, তুই কেন নিজের পায়ে নিজে কুড়াল মারলি, এটা তুই ভালো করস না, এটা তুই অন্যায় করছিস, অপরাধ করছিস, এর চেয়েও বড় অন্যায় অপরাধ তোর কিছু হতে পারে না। তো আমি তখন আব্বারে বলছি যে আব্বা আমি যা করার করছি আমার মাফ করে দাও, আমার কোনো অপরাধ হয়েছে। পরে আব্বা আমার মাফ করে দিল এবং বাড়িতে মাস 6 মতো ছিলাম। তো টাকা পয়সা যা আছে তা দিয়ে মোটামুটি ভালোভাবেই ব্যবসা বাণিজ্য শুরু করছি। আমাদের বরিশাল শহরে কিছু জায়গাটাইগাও কিনলাম, বাড়ি করার পরিকল্পনা করতেছি, আমি আমার মতো ইনকাম করি। এরপরে আমি আর বন্যার কোনো খবর নিলাম না, বন্যা কী হইলো না হইলো, কে আসে না মরে গেছে কি আমি জানি না। এরপরে আমি ওখানে বাড়ি কিনছি, বাড়ি কেনার পরে বাড়ি বানাইতেছি এবং এরই মাঝে আমি তখন পরিবার আমারই বলতেছি বিয়ে করার জন্য। তো আমার আসলে ওই সময় বিয়ে করার কোনো প্ল্যান ছিল না, বিয়ে করবো না। পরে আমার ছোটো ভাই আমার একটা ছবি দেখায়, বলে ভাই আপনার আগের বউ কী ছিল, এটা আগের বউর থেকেও আগুন, দেখেন। পরে দেখলাম যে আসলে এক আগুন মেয়ে, নাম কি রিম্পি, নাম ছিল রিম্পি, অনেক সুন্দর। আমার ছোটো ভাই যে কলেজে পড়াশোনা করে ওই কলেজে পড়াশোনা করে মেয়ে এক দেখায় আগুন। পরে আমি ছোটো ভাইরে বললাম যে মেয়ে তো এটা দেখতে সুন্দর আছে, তাই দিয়ে আমি এটার বিয়ে করবো, সমস্যা নেই। পরে ছোটো ভাই আমার মেয়ের পরিবারের সাথে কথা বলাই দিল। তো মেয়ের পরিবার আমার টাকা পয়সা জায়গায় সম্পত্তি দেখে রাজি হয়ে গেল। আমি তখন এই মেয়ের বিয়ে করে বাড়িতে আনছি। তো এই মেয়ের বিয়ে করে বাড়িতে আনছি, আনার পরে আমি তখন গ্রামেই থাকতাম, শহরে বাড়ি বানাইছি, শহরে বাড়ি ভাড়া দিয়ে রাখছি, বাড়ি ভাড়া উঠাইতে আসি, আর বাড়িতেও টুকিটাকি ব্যবসা বাণিজ্য করতেছি, ছোটো ভাই রাজনীতি করে, এইভাবেই চলতেছি। তো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমি রিম্পিরে নিয়ে ভালোই আছি। আমার সাথে সংসার করে, রান্না বান্না সব কিছু ওর দেখাশোনা ওর মাধ্যমেই চলে। তো এরকম করে করে প্রায় 1 বছর মতো সংসার করলাম, কিন্তু আমাদের কোনো বেবি হইল না, কোনো বাচ্চা কাচ্চা হয় না। বাচ্চা না হওয়ার কারণ কি সেটাও বোঝেন, ওরা বিভিন্ন ডাক্তার দেখাই, এইখানে ওইখানে অনেক জায়গায় ডাক্তার দেখাই, কিন্তু ডাক্তারও আসলে ওভাবে কোনো কিছু বলতে পারে না। তো এই করে আমি তখন আপনার বরিশালে একটা দোকান দিই, মানে একটা দোকান দিয়ে আমি ওখানে দোকান পাটে আমি বসে যাই, আমি আমার বউরে মানে নিয়ে যেতাম বরিশালে। পরে আমার আব্বা আম্মা বলতেছে আমরা বাড়িতে একা থাকি, তাহলে নিয়ে যাইস না, ওই বাড়িতেই থাক, বাচ্চা কাচ্চা হয় না, ওখানে নিয়ে কী করবি, তাই তুই থাকবি সারাদিন কাজে বাইরে থাকবি, এর মাঝে তোর বউ কী করে না করে তুই কেমনে জানবি, বউদেরকে শহরে রাখলে এরা খারাপ হয়ে যায়, গ্রামে রাখা ভালো। তো এই দিক দিয়েও আমার বলতেছে ও শহরে যাবে, ওইখানে থাকবে না, ও শহরে যাবে, মানে খুবই আমার সাথে ঝামেলা করতেছে, আমি চলে যাবো, আমি এখানে থাকবো না, আমার তুমি শহরে নিয়ে যাও, আমি শহরে থাকবো, তোমার সাথে থাকবো। আমি বললাম আব্বা আম্মা তো রাজি না, আব্বা আম্মা বলতেছে তুমি গ্রামে থাকার জন্য। এখন আব্বা আম্মার কথাকে ডিনাই করে তো আমি তোকে নিতে পারি না, তুমি থাকো না, ও চলে যাবে, খুব ঝামেলা হইতেছে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে একটা পর্যায়ে দেখলাম কি মানে এই সময় সংসার জীবনে প্রায় 2 বছর হয়ে গেছে, কোনো বেবি টেবি হয় নাই 2 বছরেও। তা আমি তখন আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট এইসব নিয়েই আসি বরিশাল শহরে। একটা পর্যায়ে দেখা গেল ও ভাই খারাপ হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে বলতে প্রচণ্ড লেভেলের খারাপ হয়ে গেছে। ওর কিন্তু অরিজিনাল বাড়ি ওদের কিন্তু ছিল আপনার ঢাকার পাশে মুন্সিগঞ্জ বলে একটা জায়গা আছে, ওইখানে ওদের বাড়ি কিন্তু ওইখানে, এবং ওর বাবা এখানে ঘর জামাই, মানে আপনার রিম্পির বাবা ঘর জামাই থেকে ও বিয়ে করছে, কিন্তু বড় হয়েছে কিন্তু মুন্সিগঞ্জে, ওইখানে বড় হয়েছে, এসএসসি ওইখান থেকে করছে, ইন্টারমিডিয়েট এসে আমার ভাই যে কলেজে রাজনীতি করে ওই কলেজে এসে ভর্তি হয়েছে, ইন্টারমিডিয়েটও কিন্তু এসএসসিও কিন্তু ওইখান থেকেই করা, এবং ওইখানে বড় হয়েছে। পরে দেখলাম যে ভাই এরকম পরে আমার সাথে কি মানে কথা বলে না, বাড়িতে এসে রাগ করে আমি পড়ে আসি। এমন করতে করতে এলাকার কিছু ছোটো পোলাপাইন আছে না, যাদের সাথে আমি চলাফেরা করি, এদের মধ্যে আমি তখন আস্তে আস্তে করে একটা ইনফরমেশন পাইতেছি যে আমার বউ রিম্পির সাথে আমার ছোটো ভাইয়ের একটা সম্পর্ক, মানে জোসেফের একটা সম্পর্ক হয়ে গেছে। তো এটা জানার পরে আমি তখন করলাম কি যে আব্বা আম্মারে আমি চিন্তা করলাম, তখন তো বিদেশ থাকি না, দেশেই থাকি, এখন দেশে থাকতে যদি এই অবস্থা হয় তাহলে কেমনে হবে। পরে আমি তখন রিম্পিরে বললাম যে তুমি চলে আসো, আব্বা আম্মার কথা ওভারটেক করে আমি তখন রিম্পিরে বরিশালে নিয়ে আসি।
তো বরিশাল আসার পরে রিম্পি তখন বরিশালেই থাকতেছে, আমি যেখানে থাকি ওইখানেই থাকতেছে, ওই বাসার মধ্যেই থাকে। তো আমি ধরেন দোকানপাট করি, তো সকালে বেরিয়ে যাই, রাতের বেলায় ঘরে আসি। রাতের বেলায় ঘরে আসলে জানতে পারি যে বাড়িগুলোর মাধ্যমে বা দারোয়ানের মাধ্যমে জানতে পারি আমার ঘরে নাকি কে আসে। তাহলে বললাম যে কে আসে, তোমার ছোটো ভাই আসে। তা ছোটো ভাই জোসেফ কেন আসে? ওরে ফোন দিয়ে কিরে তুই কেন আসিস? তা ভাই আপনাকে খোঁজার জন্য আসি। তা আমি তো দোকানে না গিয়া বাসায় কেন আসিস? এই খবরটা তুই আর বাসায় আসবি না, তুই যদি বাসায় আসিস তাহলে তোর খবর আছে। ছোটো ভাই এরকম করে বললাম। আর ও বলে ঠিক আছে ভাই আমি আর বাসায় যাবো না। আমার কিন্তু ভাইয়ের সাথেও একটা দ্বন্দ্ব শুরু করাই দিয়েছিলাম, ভাইয়ের সাথে আমি কথা বলি না। আমি বুঝতে পারছি আমার ভাইও খারাপ, আমার ভাইও ভালো না। আমার ভাইও খারাপ, যদি ভাই খারাপ না হলে তাহলে ভাই এগুলো করবে কেন বলেন? এরকম করে একদিন 2 দিন 3 দিন কাটতে কাটতে এখন দেখতাম কেউ মাঝে মাঝে বাইরে চলে যায়। আমি দোকানে গেলেও বাইরে যায় এবং বাইরে গিয়ে আমার ভাইয়ের সাথে ওই ধরনের কাজ করে। এবং একবার যে একটা হোটেলে গেছে এবং হোটেলে গিয়ে ওই কাজ করে আসছে, আমি প্রমাণ শহরে ধরছি। ঘরের মধ্যে আইসা ওই হোটেলে গেছে এবং হোটেলে আমার নিজস্ব লোক ছিল, ওইটা জানতো না। আমার এক ভাই ব্রাদার ছিল হোটেলে, মানে ওই হোটেলে ও দেখতে পাইছে আমার বউরে, আমার ভাইয়েরও দেখতে পাইছে। পর আমারে বলছে এমনি এমনি তোর ভাই আর তোর বউ গেছে। রাত্রের বেলায় তো তখন ভাই রাগে শরীর ফেটে যাচ্ছে যে তুই আমার সাথে এত বড় চিটিংগিরি কেন করতেছিস, বেইমানি কেন করতেছিস। রাতের বেলায় ধরছি ঘরের মধ্যে আইসা চুলের মুঠি ধরে পিটাইতে শুরু করছি যে তুই আমার সাথে এগুলো কেন করলি, কেন তুই আমার ছোটো ভাইয়ের সাথে যাস, বিয়ে করলে আমাকে আজকে 2 বছর হলো, কোনো বাচ্চা কাচ্চা হইলো না, এর মধ্যে আমার ছোটো ভাই তোর অবৈধ সম্পর্ক, এগুলো কেন? পরে আমারে বলতেছে যে আপনি আমার মেরে ফেলেন, মানে নিজে বলে আমার মেরে ফেলেন, আমি আর বাঁচতে চাই না, আপনি আমার মেরে ফেলেন, আপনি আমাকে মেরে ফেলেন। মানে এরকম বলেও চিৎকার করে কান্না করতেছে। তুমি কান্না করিস কেন? এত বড় অপরাধ করলি, এত বড় অন্যায় করলি, তোর ভিতরে কোনো অনুশোচনা নাই, এখন আবার কান্না করতেছিস? তুই কেন কান্না করতেছিস? কান্না কেন করতেছিস? আমার বলে তুমি আমার মাইরে ফেলো। আমি তোমার পায়ে ধরে বলতেছি আমার মাইরে ফেলো, আমার তুমি বাঁচাই রেখো, আমি মরতে চাই। আমি তখন বললাম যে তুই মরে যাবি, তুই মরে গেলেই সব কিছু ঠিক হবে? বলে হ্যাঁ, আমি মরে গেলেই সব কিছু ঠিক হবে, আমি মরে যাব, আমাকে তুমি বাঁচাই রেখো, আমাকে মেরে ফেলো। তাই বললাম কেন, তোর কী হয়েছে, তুই কান্না করতেছিস কেন? বলে তোমার ভাই আমাকে ব্ল্যাকমেল করতেছে। না, আমার ভাই তোমার ব্ল্যাকমেল করে? কীভাবে আমার ভাই তোমাকে ব্ল্যাকমেল করে? তারপরে বলতেছে যে তোমার ভাই এমনি এমনি আমার সাথে এগুলো করে। মানে আমি যখন বাথরুমে গোসল করছিলাম, আমাদের ওই তখন আমি বিল্ডিং করছিলাম, কিন্তু বিল্ডিংটা আপনার ওই প্লাস্টার করা হয় নাই। তো প্লাস্টার না করার কারণে বাথরুমে কিন্তু ছিদ্র আছে, ওই যে মানে আপনার বাইরে প্লাস্টার করার জন্য যে ছিদ্রগুলো আছে এগুলো আমি 2-1টা এইটা সেটা দিয়ে মারছিলাম। তা ও বলতেছে আমার ভাই নাকি বাথরুমে দিয়া কেমনে কেমনে কোন ছিদ্র দিয়ে ওর গোসল ভিডিও করছে, এবং ওর গোসল ভিডিও করছে, এবং গোসল ভিডিও করার পরে আমার ভাই বলতেছে যে আমার সাথে এটা করেন, না করলে আমি এটা ইন্টারনেটে ছেড়ে দিব। তো ওর কথা শুনে আমি তখন ভাবলাম আরে আমিও তো এই কাজ করছি আমার ওয়াইফের সাথে, আমার যাকে আমি দুবাইতে বিক্রি করে সে বন্যার সাথেও তো আমি সেম কাজই করলাম, তাহলে আমি অন্যের বউর সাথে যে কাজ করলাম সেম আমার ভাইয়ের সাথে, আমার ওয়াইফের সাথে আরেকজনে করলো। এগুলো কান্না করতেছে যে তোমরা যে এত খারাপ, আমি এটা জানতাম না, তোমার ভাই আমাকে এরকম, আমি তো তুই এটা আমারে বললি না কেন? বলে ও বলে আমি তোমারে বললে না কেউ ইন্টারনেটে ছেড়ে দেবে, তো যেহেতু তোমার কাছে আজকে ধরাই খেয়েছে তুমি আমার মেরে ফেলবা, তাই আমি এই জন্য বলে দিছি দা ইন্টারনেটেও ছেড়ে দেখ। বলে ও ইন্টারনেটে কেমনে ছাড়বে এটা আমি দেখবো, এই নিয়ে তুমি চিন্তা করো না। সারাটা রাত তখন রাগে মনে করেন শরীর ফাইটে যেতে আছে যে ওরে আমি যেখানে পাবো এখানে আমি মেরে ফেলবো, ওরে মাইরে আমি জেল খাটবো। সারা রাত ঘুমাইতে পারিনি, সকালবেলা ভোরে বাড়িতে আসছি। আসার পরে আব্বা মানে বললাম যে জোসেফ কই? আব্বা বলো তো বাড়িতে নাই। কোথায় গেছে? পরে বলে পার্টি অফিসেই নাকি রাতের বেলায় থাকে। তো পার্টি অফিসে গেছি, পার্টি অফিসে যাওয়ার পরে দেখলাম যে পোলা পাই নিয়ে বসে আছে, তখন 8টা 8:30 মতো বাজে, নাস্তা আনছে। তো আমার যে লজ্জা পাইছে, কারণ আমার বউর সাথে ওর একটা অবৈধ সম্পর্ক, এই জন্য ও নিজেই লজ্জা পাইছে। আমি যাওয়ার পরে ও বেরিয়ে যেতেছে, আমি বললাম কই যাস, এনে বয়। তারপরে বসার পরে তখন পোলাপাইন গেলাম, আমি বললাম যে তোমরা একটু বাইরে যাও। তুই পোলাপাইন তখন বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে আমি বললাম যে তোর মোবাইলে কি ভিডিও আছে আমার বউয়ের, বের করতো। পরে বলতেছে ভাই আমার মোবাইলে আপনার বউয়ের কোনো ভিডিও নেই, এই কথা বলার পরেই আমি তখন আর সহ্য করতে পারিনি, এই জায়গায় আমাদের মারতে শুরু করছে। কয়েকটা ঘুষি দিছি, এবং কয়েকটা ঘুষি দেওয়ার পর ওই তখন আমার উল্টা হিট করতে শুরু করছে। মানে আমি যখন হিট করি ও নিজেও হিট করতেছে, এবং এরকম করে দুই ভাই মারামারি করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে ওর মানে এটা তো একটা ক্লাব ছিল, টেবিলের নিচে আমি একটা রান্দাও দেখতে পাই। ওই আমার ঘুষি দিয়ে ফেলে, কিন্তু কয়েকটা ঘুষি দেওয়া মানে তাপ করে রান্দাটা আমি টান দিয়ে নিই। এদিক দিয়ে পোলাপাইন কিন্তু বাইরে থেকে দরজা ধাক্কাইতেছে, এই ভাই দরজা খোলেন। আমি কিন্তু দরজা খুলতেছি না। ওই কিন্তু বাবার ভিতর থেকে বলতেছে তোরা দরজা ধাক্কাইস না, এটা আমার কেস, আমি সামলাবো, তোরা দরজা ধাক্কাবি না, তোরা দরজা বন্ধ করবি না, তোরা দরজা ধাক্কাইস না। ওই পোলাপাইন এগুলো বলে। এরপরে রান্দাও ছিল, রান্দাওটা হাতে নিলাম, নেওয়ার পরেই তো বুঝতেই পারছেন একদম টুকরো করে ফেলছি। এরপরে যখন এভাবে মারতেছি তখন পোলাপাইনি আমি দরজা খুলছি, পোলাপাইনি আমার জড়ায় ধরছে, আমাকে আর যেতে দেয় নাই। আমারও যাওয়ার ইচ্ছা নাই আর কি ওইখানে, আমি নিজেও তখন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা।
থানা থেকে পুলিশ আসছে এবং পুলিশ আসার পরে আমাকে পুলিশ হেফাজতে তখন নিয়ে যাওয়া হয়েছে। তো আমার ভাই তখন সরকারি দলে রাজনীতি করতো, ভালো অবস্থানে আছে। এটা অবশ্যই পেপার, পত্রিকা, নিউজে সব জায়গায় আসছে, অনেক টিভি চ্যানেলেও দেখাইছে। পরে ওইখান থেকে আমাকে তখন জেলে নিয়ে যাওয়া হয়। জেলে নিয়ে যাওয়ার পরে তখন আপনার রায় দেয়, মানে রায় করা হয় যে আমার মানে ফাঁসির রায় হয়। আমার ছোটো ভাইরে আমি মেরে ফেলতে ফাঁসির রায় হয়, এবং ফাঁসির রায় হওয়ার পরে আমার আব্বা তখন উপরস্থ লয়ার ধরে, এবং লয়ার ধরে আমার আব্বা তখন এটা নিয়ে লবিং করতে শুরু করে এবং তখন আপিল করে। মানে রায় হওয়ার পর আমার বাবা আপিল করে, এবং আপিল থেকে তখন আমার আপনার রায় আসে যাবজ্জীবন, মানে ফাঁসি ক্যান্সেল হয়ে তখন যাবজ্জীবন আসে। আমি জেলে যাওয়ার 2 থেকে আড়াই মাস পরে আমার আব্বা বলে, জেলে যাওয়ার 2 থেকে আড়াই মাস পরে আমার আব্বা আমার সাথে জেলে দেখা করে বলে যে তোর বউ রিম্পি হৃদয় নামের এক ছেলের বিয়ে করে ফেলছে। আমি জাস্ট জেলে যাওয়ার 2-1 মাসের মধ্যে আমি বললাম, কি বলেন আব্বা? বলে হ্যাঁ। এবং আমার আব্বা বলে, আমি তো ঘরে থাকতাম, আমি দেখতাম, আমি দেখতাম তোর বউ তোরে যেগুলো বলছে। আমি তখন আব্বারে বলছি জেলে যে আব্বা আমার জোসেফ এটা করছে। আব্বা বিশ্বাস করে নাই। আব্বা আমার বলো, তোর মাও ঘরে থাকে, আমিও ঘরে থাকি, আমি বারবার দেখতাম তোর বউ পিছন থেকে যায় জোসেফের জড়াই ধরে, জোসেফ ঘরের মধ্যে হাঁটে, তোর বউ পিছন থেকে জোসেফের পানি ছিটকে মারে, মানে জোসেফের সাথে তোর বউ ইচ্ছে করে এগুলো করছে। আমি বললাম, আব্বা আপনি এটা কী বলেন? বলে হ্যাঁ, ইচ্ছে করে করছে। তোর মায়ের জিজ্ঞেস কর। আমরা বারবার তোর বউরে বলতাম এই রিম্পি এগুলো কী করো, এগুলো করা ভালো না। তোমার দেবরের সাথে এত ক্লোজ হওয়া ঠিক না, দেবরের এত কাছাকাছি যাওয়া ঠিক না, এগুলো হারাম। দেবর কিন্তু হালাল না, দেবর হারাম, ওর কাছ থেকে দূরে থাকো। আমি অনেক দিন বলছি তোর বউ এর, কিন্তু তোর বউ আমার কথা শোনে নাই। তোর বউ ইচ্ছা করেই এই জোসেফের সাথে এগুলো করতো, পিছন থেকে যা জোসেফের জড়াই ধরতো, এই করতো ওই করতো, এগুলো তোর বউ ইচ্ছা করে করতো। আমরা তোর বউরে 1000 বার বুঝাইছি এগুলো করো না, এগুলো ভালো নয়। তোমার দেবর কিন্তু আমার কথা শোনে নাই। আমি তখন জেলে পড়ে তখন পুরোপুরিভাবে বুঝতে পারছি ওই আমার সাথে চিটিং করছে। বহুদিন যাবৎ জেলে থাকি, প্রায় আপনার অনেক বৎসর। আমার আব্বা তখন লয়ার ধরে, যেহেতু জোসেফ আমার আব্বার ছেলে, আমিও আমার আব্বার ছেলে। পরে মামলা তো আর মানে ওই রাজনীতি থেকে মামলা হয়, পরে আমার আব্বা ওই মামলা উঠানোর ব্যবস্থা করে। মামলা উঠায় রায় হয়, এবং রায় হওয়ার পরে আমার আব্বা দ্বারা আবারও আপিল করে, এবং এরপরে আপিলে তখন আমার একটা মানে হয়, যেহেতু মামলা মানে খালাস হয়ে গেছে বা মামলা উঠানো হয়েছে, রায় হওয়ার পর আবার মামলা উঠেছে। তো তারপরে আমাকে আমাদের এখান থেকে বহু কষ্ট করে আমার আব্বা বের করে না, বহু বৎসর পরে আমি তখন জেল থেকে বেরোয়ার পরে আমি তখন এই রিম্পির খবর নেই। রিম্পির খবর নেওয়ার পর আমি জানতে পারি রিম্পি হৃদয় নামের যে ছেলেটাকে বিয়ে করছে, আমাকে বিয়ে করার আগে হৃদয়ের সাথে রিম্পির সম্পর্ক ছিল। এবং এতে কিন্তু আমার আর কোনো কিছু নাই যে জেল থেকে আমি বেরোইছি, আমি কিন্তু এমনি বেরোই নাই। আমার বাড়িঘর আব্বা সব বিক্রি করে দিছে, সব বিক্রি করে দিয়া বড় বড় নেতাদেরকে টাকা খাওয়াই আর টাকা দিয়ে এরপর আব্বা আমার বের করে আনছে, না কিন্তু বেরোতে পারতাম না। আমার বাড়িটা বিক্রি করছে, দোকানপাট বিক্রি করছে, সব বিক্রি করে দিছে। এবং বেরোয়ার পরে মানে জেল থেকে বেরোয়ার পর আমি জানতে পারলাম যে রিম্পি ওই ছেলেটার সাথে মানে হৃদয়ের সাথে আমার সাথে বিয়ে হওয়ার আগে হৃদয়ের সাথে সম্পর্ক, এবং ও ইচ্ছে করে আমার সন্তান নেয় নাই। সে আগে পরে হৃদয়ের কাছে চলে যাবে, তার প্ল্যানিং, সে হৃদয়ের কাছে চলে যাবে আগে পরে, সে ইচ্ছে করে সে আমার সাথে এগুলো করছে। এবং জোসেফকে সে ইচ্ছা করে মারাইছে, এবং সেটাও একটা রাজনৈতিক লাইনে সে জোসেফকে মারাইছে আমাকে দিয়া। তো ব্যবসা বাণিজ্য আমার দোকানপাট সব কিছু চলে গেল। আমি জেল থেকে বেরোয়ার পর আমার আর কিছুই নাই, মানে ধরেন একেবারে কিছুই নেই। আমি একেবারে এক কথায় বলতে গেলে রাস্তার ফকির হয়ে গেছে। শেষ পর্যন্ত আব্বা আমারে বললো তুই আবার বিদেশ যা। আমি বললাম না, আমি আর বিদেশ যাবো না, এই বুড়ো বয়সের বিদেশ যায় কী করবো। আব্বা আমারে বলে বিয়ে শাদী কর, তাহলে বিয়ে শাদী করলে সব কিছু ঠিক হবে, যা হবার তা হয়েছে বিয়ে শাদী করে। আমি আব্বার বললাম যে না আব্বা, আমি আর বিয়েও করবো না, তুমি আমার বিয়েও করাইও না, আমি আর বিয়ে করবো না। 2টা বেঈমানরে বিশ্বাস করছে, আর কারে বিশ্বাস করবো। পরে আমি আর বিয়ে শাদীও করলাম না, এবং এভাবেই আজকে বহুগুলো বছর পরে আছে। আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে বন্যার কী অবস্থা। বন্যা, আমি যার কাছে বন্যাকে বিক্রি করি, বন্যা সেখান থেকে কেমনে ছুটে বন্যা এখন আমেরিকাতে আছে। এবং শুধু আমেরিকাতে নাই, আমার গ্রামের মানে অর্ধেকের চেয়েও বেশি বন্যা কিনে ফেলছে। এবং বন্যা আমার অনেক ক্ষতি করে। জেল থেকে বেরোয়ার পরে বন্যা আমার অনেক ক্ষতি করে। আমি বন্যার কথা নাই বলি, কারণ আমিও বন্যার অনেক ক্ষতি করছি। তো এই জন্য ওই আমার করছে, ওর ভাইয়ের আমেরিকাতে নিয়ে যায়, ওর বাপ্পারে নিয়ে যায়, ও সবাই আমেরিকাতে থাকে, মানে বিশাল অবস্থা। যার কাছে বিক্রি করছে মনে হয় তারে পটাই কীভাবে কী করে ফেলছে আমি জানি না। আমাদের এলাকাতে জায়গা সম্পত্তি, ঢাকাতে বাড়ি টাড়ি করে বিশাল অবস্থা। বন্যার অবস্থা কোনো চিন্তাই করা যায় না। তো বন্যা আমার আর কোনো খবর নেয় নাই, বা বন্যা আমার কাছে আর আসেও নাই। আমি কোথায় আছি, কেমন আছি, আমার কোনো কিছুই বন্যার শোনে নাই। তো ওর মতো করে চলে গেল, এবং ওর মতো করেই ওইখানে আসে। আর এদিক দিয়ে আমি আমার শেষ পর্যন্ত আমার বুড়ো বাবা মায়ের সাথে আসি। এই গত মাসে আমার আম্মা মারা গেছে,
মা মারা গেছে, বাবার অবস্থাও খারাপ, ঠিকমতো তাদেরকে ওষুধ ভরে খাওয়াইতে পারি না, চলতে পারি না। আমি অনেক পাপ করেছি, আমি জানি আমার পাপের কোনো শেষ নাই। আর যে পাপ আমি করেছি তার মোচন সহজেই হবে না। তা আমার এই পাপের গল্প আমি আপনাকে বলে আমার যারা আমার মতো পাপ করে আমি তাদেরকে সতর্ক করতে চাই। আমি আপনার গল্প শুনি, আমি আপনার একজন ভক্ত, ভৌতিক গল্প শুনি, এগুলোও শুনি। তো সেখান থেকে আমার গল্পটা বললাম, যদি পারেন আপনি রেকর্ড করবেন। আর বিশেষ করে আমার গল্পের মাধ্যমে আমি মানুষকে সচেতন করতে চাই। আপন ভাই, যদি পারেন আমার গল্পটা আপনি রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই জাহিদ এবং জোসেফ, রিমকি, বন্যা, যে নামগুলো আমি পেয়েছি এবং এগুলো আমার সদ্য নাম দেওয়া এবং ওদের নামগুলো ছিল অন্য কিছু। একটা বিষয় আমি খুব অবাক হয়ে গেলাম। আমি জানি আমার অনেক ভালো ভালো মেয়েরা আছে, অনেক ভালো ভালো মেয়েরা আছে যারা গল্প শুনে, যারা আমি এরকম ইমেল পেয়েছি যে স্বামী 9 বৎসর বিদেশে, প্রবাসীর বউয়ের ইমেল পেয়েছে, ভাই আজকে 9 বছর আমার হাজব্যান্ড বিদেশ, আমার একটা সন্তান আছে, শুধু ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি এখনও পড়ে আছি, মাটির দিকে তাকিয়ে। অনেক মেয়ে আছে যারা হাজব্যান্ড প্রবাসে কষ্ট করে এবং সেই কষ্টের কথা চিন্তা করে বউয়েরা মাটি কামড় দিয়ে স্বামী সংসার করে যায়। এমন লক্ষ্মী মেয়ে বাংলার বুকে অসংখ্য আছে। যদি না থাকতো, যদি এই বউগুলো না থাকতো তাহলে আমাদের বাংলাদেশ ধ্বংস হয়ে যেত। কীভাবে জানেন? ওই বউগুলো যদি খারাপ হতো, স্বামীরা বিদেশ থেকে চলে আসতো, আর স্বামীরা বিদেশ থেকে চলে আসলে পরে দেশে রেমিডেন্স বন্ধ হয়ে যেত। আর আমাদের এই দেশটা ওই রেমিডেন্সের উপরেই টিকে আছে, তা না হলে আমরা সবাই রাস্তার ফকির হয়ে যেতাম। বিদেশ থেকে টাকা না আসলে দেশের চাকা ঘুরতো না। আর যেই বোনগুলো তাদের স্বামীকে বিদেশ রেখে দেশেতে কষ্ট করে যাচ্ছে, স্বামীর জন্য অপেক্ষা করে যাচ্ছে, স্বামীকে সাপোর্ট করে যাচ্ছে, স্বামীকে ভরসা দিয়ে যাচ্ছে যে আমি আছি, তুমি টাকা ইনকাম করো, ওই বউগুলোর জন্যই আজ বাংলার চাকা ঘুরছে আর আমরা এসির নিচে বসে হাওয়া খেয়ে আরামে চেয়ারে বসে আছি। তো সেই বোনদেরকে সালাম। আর দুঃখ করে একটা কথা বলি যে আমি জানি না এটা কোনো হাদিস কিনা, আমি কোনো একটা হুজুরের মুখেই শুনেছিলাম। উনি বলেছিল, শয়তানের শয়তানিকেও হার মানায় নারীর প্রতারণা। শয়তানের শয়তানিকেও হার মানায় নারীর প্রতারণা। নারীর প্রতারণা বড় ভয়ঙ্কর, নারীর প্রতারণা বড় ভয়ঙ্কর। এই পুরুষ কখনোই নারীর প্রতারণা বুঝতে পারে না, পুরুষ কখনোই নারীর প্রতারণা বুঝতে পারে না। তাই তো যুগের পর যুগ পুরুষ নারীর কাছে এইভাবে প্রতারিত হয়ে আসছে। সেই নারীদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, এই শুভকামনায় আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আমার অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।